তুমি কেউ না আমার। তোমার মতো খ্যাত ছেলের সঙ্গে আমি ছিলাম ভুল। তুমি আমার স্ট্যাটাসের যোগ্যও না। আমি মজা করছি না, ও সত্যি আমার বয়ফ্রেন্ড। আমাদের অনেক আগে থেকেই চেনা জানা। তোমার সঙ্গে সম্পর্ক থাকার কারণে ওকে অ্যাকসেপ্ট করিনি, কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল করেছি। তোমার মতো আনস্মার্ট খ্যাত ছেলে আমার সঙ্গেই যায় না। তুমি কি বললে? আমি আনস্মার্ট? আমি খ্যাত? এতদিন ধরে যাকে ভালোবেসে এসেছি সে আমাকে এভাবে মূল্যায়ন করে? দয়া করে তোর যে ড্রামা করো না। আমি আমার মতো সুখে থাকতে চাই। তোমার মতো একটা গরিব বস্তির ছেলের সঙ্গে আমার সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি যা করেছি ঠিক করেছি। তুমি আমাকে আমার অবস্থা দিয়ে বিচার করলে। আমি চেষ্টা করছি তুলি, একদিন আমি বদলে যাব। আমি তোমাকে একটা সুন্দর জীবন দিতে পারতাম। সকাল থেকেই শহরে যেন অদ্ভুত একটা গুঞ্জন। সোশ্যাল মিডিয়া, টিভি, চারদিক যেন হঠাৎ করে জ্বলতে শুরু করেছে। সোনালী ব্যাংকের সার্ভার হ্যাক, কোটি কোটি টাকা উধাও। খবরটা মুহূর্তে আগুনের মতো ছড়িয়ে পড়ে। ব্যাংকের সামনে এখন যেন এক উত্তাল জনসমুদ্র। দেশের সবচেয়ে জনবহুল ও বড় ব্যাংক সোনালী ব্যাংক। এটি সরকারি খাতে নিরাপদ বড় ব্যাংক হিসেবে নির্বিঘ্নে জেনে এসেছে জনগণ। সেখানে এত কড়া কড়া নিরাপত্তা, সিকিউরিটির পরও কিভাবে হ্যাকিং সম্ভব মাথায় আসছে না কারো। মানুষের ভিড়, হইচই, চিৎকার, কারো মুখে স্পষ্ট আতঙ্ক, কারো চোখে অসহায়তা। আমার সব টাকা তো ওখানে, এত বছর ধরে জমিয়েছি, সব গেল। ব্যাংকের নিরাপত্তা কোথায়? এইসব চিৎকার আর কান্না মিশে গেছে চারপাশে। ধীরে ধীরে বাতাস ভারী হয়ে উঠছে। মানুষের আর্তনাদ বেড়ে চলেছে ক্রমাগত। ব্যাংকের মূল গেটের সামনে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। কেউ হিসেবের কাগজ হাতে, কেউ মোবাইল থেকে বারবার ব্যালেন্স চেক করছে, কিন্তু ব্যালেন্স শূন্য। ব্যাংকের কর্মীরা তীব্র চাপে। একদিকে জনগণের রাগ, অন্যদিকে হেড অফিস থেকে বারবার ফোন আসছে। মাইকে ঘোষণা হচ্ছে, দয়া করে সবাই শান্ত থাকুন, টেকনিক্যাল সমস্যা হয়েছে, দ্রুত সমাধান হচ্ছে। কিন্তু মানুষ শুনছে না। মিডিয়ার ক্যামেরা আর রিপোর্টারদের মাইক্রোফোন মানুষের মুখের সামনে ধরা। আপনি কত টাকা হারিয়েছেন? ব্যাংকের প্রতি আপনার কি বলার আছে? প্রতিটি উত্তর ক্ষোভে, আতঙ্কে ভরা। হইচই পরিস্থিতি মিডিয়া যেন আরো বেসামাল করে তুলেছে। একের পর এক সত্য মিথ্যা জড়িত নিউজে চারিদিকে মুখরিত। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ছেলের পড়াশোনার টাকা ছিল সেখানে, আমার সংসারে সব জমা ছিল। চিৎকার, কান্না, ধাক্কাধাক্কি সব মিলিয়ে রীতিমতো যুদ্ধক্ষেত্র। নিজের শেষ সম্বল জমা করে রেখেছে অনেকে, সেটাও আজ অনিরাপদ, হারিয়ে যাচ্ছে। তাদের আর্তনাদ যেন কমছেই না। সোশ্যাল মিডিয়ার লাইভ ভিডিও ছড়িয়ে পড়ছে মুহূর্তে। সবার মুখে একটাই কথা, হ্যাকার বাংলাদেশের সিস্টেম ভেঙে ফেলেছে, সব টাকা নিয়ে গেছে। ব্যাংকের ভেতরে কর্মকর্তাদের মুখ বিবর্ণ। কেউ কারো সঙ্গে কথা বলছে না, কারো কপালে বিন্দু বিন্দু ঘাম। দেশের সবচেয়ে বড় ব্যাংক আজ ভয়ঙ্কর এক সাইবার হামলার শিকার। চারিদিকের গরম উত্তেজনা যেন পুরো শহরটাকে কাঁপিয়ে দিচ্ছে। যেন থেমে গেছে একই গোলক ধাঁধায় সকলে। বিকেলে গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে, কিন্তু উত্তপ্ত পরিস্থিতি যেন আরো জ্বলে উঠছে। ব্যাংকের সামনে ভিড় বাড়তেই আছে। কেউ পুলিশকে অমান্য করে ধাক্কা দিচ্ছে, কেউ জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করছে। রাস্তায় ট্রাফিক থেমে গেছে, মানুষ সেফ দাঁড়িয়ে আছে, সবার মোবাইল ফোন হাতে। কেউ ফেসবুক লাইভ, কেউ ইউটিউবে ঘটনাস্থল প্রচার করছে। পুরো দেশ যেন এখন এক জায়গায় আটকে গেছে, সোনালী ব্যাংকের সামনে। হঠাৎ ব্যাংকের সদর দরজার সামনে ডিজিটাল বোর্ডে ভেসে উঠল একটি অদ্ভুত বার্তা, উই ওন ইউর সিস্টেম ব্ল্যাক ভাইপার। সাথে লালচে ঝিলমিলি আলো জ্বলতে লাগলো। এক কাল্পনিক ভয়ঙ্কর মুখের ছবি, যা দেখে চিনতে পারার কোনো চিহ্নই নেই। এটা হ্যাকারদের খোলা চ্যালেঞ্জ। সকলকে বিভ্রান্ত ও পরিস্থিতি ভয়াবহ করতে সে যেন আরো বিগড়ে দিচ্ছে।
পুরো ভিড়ের মুখ থমকে গেল। মিডিয়া ক্যামেরা ঝাঁপিয়ে পড়ল। এক রিপোর্টার উত্তেজিত গলায় চিৎকার করে বলল, প্রিয় দর্শক, আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন হ্যাকার দল নিজেদের পরিচয় দিচ্ছে। ব্ল্যাক ভাইপার নামে এই সাইবার গ্যাং দাবি করছে তারা বা সে পুরো ব্যাংক স্ট্রিটের দখল করেছে। আসলে এখানে একজন নাকি সঙ্গে জড়িত কেউ আছে তা এখনো আমাদের কাছে পরিষ্কার নয়। ব্যাংকের ভেতরে যখন জরুরি সভা বসেছে, কর্মকর্তারা মুখ কালো করে বসে আছে, সাইবার সিকিউরিটি টিমের প্রধান হতাশ হয়ে গলায় বললেন, ওরা শুধু টাকা নেয়নি, পুরো সার্ভার আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একজন কর্মকর্তা শঙ্কিত কণ্ঠে বলল। এটা কি আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ? সাইবার টিমের প্রধান মাথা নাড়িয়ে না বোঝায়, শঙ্কিত কণ্ঠে বলে, তাদের লোকেশন ট্রেস করা যাচ্ছে না, ওরা বারবার আইপি বদলে ফেলেছে। মনে হচ্ছে আগেই আমাদের সার্ভারের ভেতর ঢুকেছিল, আমরা বুঝতেই পারিনি। অপরজন বলছে, এত বড় ঝুঁকি আমরা কিভাবে সামলে উঠব? ইতিমধ্যেই কোটি কোটি টাকা হ্যাকার উত্তোলন করে ফেলেছে। এই ড্রাইভার আমাদের নিজের, এত টাকার ঘাটতি পূরণ করা প্রায় অসম্ভব। এদিকে সাধারণ মানুষ একে একে মোবাইল ব্যাংকিং, এটিএম, চেক অল বন্ধ পাচ্ছে। আতঙ্ক ছড়িয়ে পড়ছে দেশের অন্যান্য শাখায়ও। এটা কি সারা দেশের টাকা? সব ব্যাংকেরই কি একই অবস্থা? সোশ্যাল মিডিয়া ট্রেন্ড হয়ে যায় হ্যাশট্যাগ ব্যাংক হ্যাক, হ্যাশট্যাগ সেভ আওয়ার মানি, হ্যাশট্যাগ ব্ল্যাক পেপার। পুলিশ, সাইবার স্পেশাল ইউনিট, এমনকি র্যাব পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছে গেছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে যাচ্ছে। সরকারি পর্যায় থেকে চাপ আসছে, হ্যাকারকে খুঁজে বের করো এক্ষুনি, যে কোনো মূল্যে। ঢাকা সিটি কলেজ প্রাঙ্গণ থেকে ক্লাস শেষ করে বেরিয়ে আসছে তুর্য। পরনে পুরনো ময়লা চটচটে শার্ট প্যান্ট, চুলগুলো এলোমেলো অপরিষ্কার, যেন বহু মাস পরিষ্কার করা হয়নি। দেখতে নজর কাড়া সুন্দর হলেও নিজের যত্ন নেয় না সে একদমই। ক্যাম্পাস পেরিয়ে এগিয়ে আসে রাস্তা দিয়ে। আসার সময় বাকি স্টুডেন্টগুলো তাকে দেখে সরে দাঁড়ায়। অবস্থা দেখে নাক ছিটকায় প্রকাশ্যেই। কেউ দূর থেকে রাস্তা থেকে সরে যায় যেন কোনো ক্রমেই শরীরের সঙ্গে স্পর্শ না লাগে। কেউ কেউ নাক চেপে ধরে যেন শরীর থেকে বিচ্ছিরি গন্ধ আসছে। তবে এমন কিছুই নয়, সব কিছুই তুর্যর চোখে পড়েছে। কিছুই তার চোখ থেকে এড়ায় না, তবুও প্রতিবাদ করে না। আস্তে আস্তে এগুলোতে সে অভ্যস্ত হয়ে গেছে। সকলের অবহেলা, অপমান পেতে পেতে এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এখন কোনো কিছুই মনে হয় না। তুর্যর কাঁধে পুরনো একটি ব্যাগ ঝুলছে। সিটি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারের বিজ্ঞান বিভাগের ছাত্র সে। পাশেই বস্তিতে তার বসবাস। পরিবার বলতে কেউ নেই, একদম নেই বললেই নয়, আছে বহুজন। বস্তির সকলেই তার পরিবার। জন্মের পর মাকে চোখে দেখেনি সে, তবে শুনেছে সে জন্মের পরই তার মা মারা গেছে। তুর্যের বয়স যখন 8 কি 9 তখন তার বাবা মারা যায়। তারপর বিভিন্ন অবহেলা, অপমান, মারধর, লাথি ঝাঁটা খেয়ে বড় হয়েছে বহু কষ্টে। সংগ্রামটা কম সহজ ছিল না তার। ছোট থেকেই তার পড়াশোনার প্রতি অগাধ ভালোবাসা, আত্মবিশ্বাস। সে যদি পড়াশোনা করে তাহলে ঠিক ভালো একটা চাকরি পাবে। কিন্তু পড়াশোনা তো বহু খরচ, এত টাকা পাবে কোথায় সে? অবশেষে উপায় না পেয়ে নিজের খাবার জোগাড় করা ও পড়াশোনার খরচ জোগাতে মুদি দোকানে কাজ করতে থাকে। কাজের জন্য ঠিকমতো কলেজ যাওয়া হয়ে ওঠে না, তবুও কোনো মতে সামলে নেয় সে দুদিকেই। তুর্য ধীর পায়ে এগিয়ে যায় বস্তির দিকে। ছোট ছোট ঘুপচি গলির মতো রাস্তা রেখে বহু সংখ্যক ঘর এখানে। এখানে শত শত মানুষের বাস, তাদের আলাদা একটা জগৎ, যেখানে নেই কোনো বিলাসিতা, আছে শুধু বেঁচে থাকার প্রবল আকাঙ্ক্ষা ও সংগ্রাম। বস্তির সামনে বেশ বড় একটা ফাঁকা মাঠ। মাঠের শেষে ছোটখাটো একটা পুকুর। কচুরিপানায় পুকুর ভরে উঠেছে। চারিদিকে ময়লা আবর্জনা ফেলে এক অপরিষ্কার যাযাবর অবস্থা। দুর্গন্ধ ছুটছে সেখান থেকে, তবুও তাদের সচেতনতা নেই। মাঠের মাঝে বাচ্চারা ছোটাছুটি করছে, খেলাধুলো করছে নিজেদের মতো করে। তুর্যকে দেখে সবাই একসঙ্গে তার দিকে দৌড়ে আসে, মুখে চিল্লিয়ে বলতে থাকে, তুর্য ভাইয়া, তুর্য ভাইয়া, তুর্য ভাইয়া এসে গেছে, ইয়া কি মজা! আমাদের চকলেট এনেছো ভাইয়া?
আজকে কি এনেছো? সবাই সব রকম প্রশ্ন করতে থাকে তুর্যকে। বাচ্চাগুলোকে দেখে তুর্যের মলিন মুখে হাসি ফুটে ওঠে। এগুলোই তার মন খারাপের সঙ্গী, মনটা ফুরফুরে করে তোলার সঙ্গ। তুর্য হাসি মুখে সবাইকে নিজের দিকে এগিয়ে আনে, জড়িয়ে ধরে একসঙ্গে। আজকেও তোদের জন্য মজা এনেছি, ব্যস্ত হোস না। আমাকে শান্তভাবে দিতে দে, নয়তো কিন্তু খুব রেগে যাব। সবাই তুর্যের কথায় থেমে যায়, নীরব হয়ে যায় পরিস্থিতি। তুর্য মুচকি হেসে কাঁধের ব্যাগ হাতে নেয়, ভেতর থেকে চকলেট, কেক, রুটি বের করে, সবাইকে ভাগাভাগি করে দিতে থাকে। সবাই হাসি খুশি তা নিয়ে নেয়, আনন্দে নাচানাচি করতে থাকে। বাচ্চাগুলোর মধ্যে সবচেয়ে ছোট বাচ্চাটির বয়স 3 বছর। সে ছোট ছোট গুটি গুটি পায়ে তুর্যের সামনে হেঁটে চলেছে। তার খাবারে আগ্রহ নেই, এখনো এগুলো তেমন বোঝে না। শুধু সবার সাথে সেও নাচানাচি লাফালাফি করছে। দূর থেকে কিছু গুরুজন দেখছে তাদের, মনে মনে হাসে। এটা আর নতুন কি, প্রতিদিনই দেখে আসছে। কলেজ থেকে ফিরলেই তুর্য তাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। শুধু তাদেরই নয়, এখানে সবাইকে মাসের শেষে ভাগাভাগি করে বেশ কিছু টাকা দেয়। বিপদের সাহায্যে ঝাঁপিয়ে পড়ে। এত টাকা তুর্য কোথা থেকে পায় তা সকলের অজানা। অবশ্য কেউ কখনো প্রশ্ন করে উত্তরও পায়নি। তবে তারা অবাক হয়, সবার জন্য সব করলেও তুর্য নিজের জন্য কিছু করে না। এই ময়লা শার্টটা কবে থেকে পড়ে আছে, শরীরের অবস্থা করুণ, তবুও সেই দিকে খেয়াল নেই। তুর্য ছোট বাচ্চাটিকে নিজের কাছে টেনে নেয়, বাচ্চাটার হাতে বিস্কিট ও কেক তুলে দেয়। সবাইকে দেওয়ার পরেও তুর্যের কাছে একটা কেক রয়ে গেছে। তুর্য কেকটা ভেঙে বাচ্চাটার মুখে দিতে চায়, এর আগেই কেউ তার হাত চেপে ধরে। তুর্য সামান্য অবাক হয়, ওপরে তাকিয়ে দেখে কে তাকে আটকালো। এই সময় এখানে তুলিকে দেখে চমকে ওঠে তুর্য, সঙ্গে কিছুটা বিভ্রান্তও হয়। তুলি তুর্যের হাত ঝাপটা দিয়ে বাচ্চাটির থেকে সরিয়ে আনে, বাচ্চাটিকে দূরে ঠেলে দেয়। কি করছো তুলি? ব্যথা পাবো তো। তুলি কর্কশ কণ্ঠে বলে, ব্যথা পাক, তাতে তোমার কি? এত দরদ কেন ওদের ওপর? আমার বেলায় এই দরদগুলো কোথায় হারিয়ে যায়? কি বলছো এইসব? আস্তে কথা বলো, সবাই আমাদের দেখছে। তুলি আরো একটু তেজ নিয়ে বলে, দেখুক সবাই, তাতে আমার কিছু যায় আসে না। তুলি এদিক ওদিক সবাইকে পর্যবেক্ষণ করে। সবাই ইতিমধ্যে ঘর থেকে বেরিয়ে তাদেরই দেখছে। সবাই তুলির প্রতি বিরক্ত। এর আগেও মেয়েটা এখানে এসেছে, তবে প্রতিবারই সবার সঙ্গে খারাপ ব্যবহার করে। তার কথাবার্তা অত্যন্ত বাজে। তুর্য তুলির হাত ধরে টেনে সামনের দিকে নিয়ে যায়। তুলি অবশ্য এতে বাধা দেয় না। কিছুটা দূরে একটা ইট দিয়ে বাধাই করা পুকুরের সামনে গিয়ে দাঁড়ায় তুর্য। তুলির হাত ছেড়ে দেয়। কেন এসেছো তুমি, আর এমন ব্যবহার করছো কেন? এমন ছাড়া কিভাবে তোমার সাথে ব্যবহার করব? তুমি তো এরই যোগ্য। এত রেগে আছো কেন? কি করেছি আমি? তুমি কলেজে গিয়ে আমার সাথে কেন দেখা করনি? আর কতবার বলেছি এমন আনস্মার্ট ভাবে কলেজে যাবে না? তুলি, তুমি তো জানো আমি কেমন। আমি যেমন তেমনটাই সকলকে দেখাতে চাই। ক্ষণিকের জন্য স্মার্ট হয়ে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। আমি সবসময় যেমন তেমনই থাকতে পছন্দ করি। আর রইল দেখা করার কথা, আমি আজ কোনোভাবেই সময় বের করতে পারিনি তোমার সঙ্গে দেখা করার। তুলি কৌতুক ভঙ্গিতে হাতে তালি দিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, বাহ, কি সুন্দর কথা। একই কলেজে থেকে একবার দেখা করার সময় পেলে না, কিন্তু এই ছোট লোকের বাচ্চাগুলোর সঙ্গে তো ভালোই সময় কাটাচ্ছ। ছি তুলি, এসব কি ধরনের কথাবার্তা? ওই নিষ্পাপ বাচ্চাগুলোকে তুমি হিংসা করছো। হ্যাঁ, করছি হিংসা। আমি আরো হিংসা করব। তোমার কোনো অধিকার নেই তাদের নিয়ে বাজে কথা বলার। তুমি এই কথা বলতে পারলে? তোমার কাছে আমার চেয়ে ওরাই বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তুমি থাকো ওদের নিয়ে। আজ থেকে আমাদের সকল সম্পর্ক শেষ। তুমি আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। কথাগুলো বলে দ্রুত গতিতে চলে যায় তুলি। তুর্য তুলির দিকে তাকিয়ে সামান্য হাসে। এই কথার এর আগেও সে যতবার বলেছে, তবে কাল আবার সবকিছু ঠিক হয়ে যাবে। ওপরে শক্ত হলেও মনের দিক দিয়ে সুন্দর। তুলি রাগী চেহারায় হেঁটে চলে যাচ্ছে। সূর্য তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুলির চুলগুলো বাতাসে সামান্য উড়ছে, ওড়নাটাও বাতাসে উড়ে চলেছে। ফর্সা মুখ রাগে লাল হয়ে গেছে। নতুন করে আরো একবার তুলির প্রেমে পড়ে যায় তুর্য।
তার কাছে তুলিকে এখন সর্বসেরা সুন্দরীদের একজন লাগছে। তুর্যের এখনো মনে পড়ে তাদের প্রথম দেখার কথা। তুলি তুর্যের 1 বছরের জুনিয়র। ফার্স্ট ইয়ারের স্বাগতমে নবীনবরণ অনুষ্ঠান হয়েছিল কলেজে। সবাইকে ফুল বিতরণের দায়িত্বটা সেদিন তুর্যের ঘাড়ে পড়েছিল। তুর্য সবাইকে ফুল দেয় একে একে। হঠাৎ তুলি সামলে চলে আসে। তুর্য তুলিকে দেখে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। তুলি সেদিন পরেছিল এক অসাধারণ নীল শাড়ি। সিল্কের কোমল স্পর্শে শাড়ির আঁচল হালকা বাতাসে ঢেউ খেলছিল। শাড়ির গা দিয়ে হালকা রূপালি কাজ করা, যা আলো পড়তেই ঝিলমিল করে উঠছিল। তার কোমর অবধি খোলা লম্বা কালো চুল যেন নীল শাড়ির সাথে অপূর্ব মানিয়েছে। একপাশে খোলা চুলের মধ্যে ছোট্ট সাদা ফুলটা যেন তার সরল সৌন্দর্যের নিখুঁত ছোঁয়া। চোখে হালকা কাজল, ঠোঁটে মৃদু গোলাপি লিপস্টিক, কপালের মাঝখানে ছোট নীল টিপ। কোনো রকম বাড়তি সাজগোজ নেই, তবুও যেন পুরো আকাশটাই তার শাড়ির রং ধারণ করেছে। তুর্য তুলির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রথমে যেন কিছুই বুঝে উঠতে পারে না। মুহূর্তের জন্য সময় থেমে যায়, চারপাশের শব্দ যেন হারিয়ে যায়। সে চুপচাপ তাকিয়ে থাকে, শুধু তাকিয়ে থাকে। মনে হয় এতদিন যাকে খুঁজছিল সেই তো সামনে দাঁড়িয়ে। তুর্যের মুখে মৃদু হাসি ফুটে ওঠে, চোখে স্পষ্ট ভালো লাগার ঝিলিক। নিজের মনেই বলে ওঠে, নীল শাড়িতে এত সুন্দর লাগতে পারে কাউকে, যেন আকাশ থেকে নেমে আসা নীল পরী। সেই দিনই তুর্য ও তুলির প্রথম দেখা। তারপর আস্তে ধীরে চীনা পরিচয়, কথাবার্তা এবং ধীরে ধীরে তা ভালোবাসায় পরিণত হয়। তুর্যের জীবনে তুলির আগমন যেন হঠাৎ দমকা হওয়ার মতো ছিল। তুর্য ভয়ে ভয়ে প্রথমে জানায় না। আস্তে আস্তে তুলির সম্পর্কে খোঁজ নিতে থাকে। তারা বড়লোক না হলেও মধ্যবিত্ত, অন্তত তুর্যের চেয়ে বেশি উন্নত। হয়তো মানবে না, এটাই ছিল তুর্যের ভয়। তবুও সে একদিন সাহস করে তুলির সামনে উপস্থিত হয় এবং বলে মনের সকল কথা। তুর্যকে অবাক করে দিয়ে তুলিও রাজি হয়ে যায়, যা ছিল তুর্যের কাছে অবিশ্বাস্য। সে ভেবেছিল তুর্য গরিব, বস্তির ছেলে, ফ্যামিলি নেই বলে তুলি তাকে অপমান করবে, মেনে নেবে না। তবে তুলি এমন কিছুই করেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তুর্যকে একসেপ্ট করে নিয়েছে। পৃথিবীতে একটি নতুন দিনের আবির্ভাব ঘটে। আজ আকাশ জুড়ে ঘন মেঘের চাদর, টিপ টিপ বৃষ্টি পড়ছে সকাল থেকেই। চারিদিকে এক ধরনের স্নিগ্ধ, শান্ত অথচ ভেজা পরিবেশ। হঠাৎ ঝুমঝুমিয়ে বৃষ্টি আসে। পাখিগুলো ডানা ঝাপটে নিড়ে ফেরার চেষ্টা করছে। তুর্য বস্তির সেই ছোট্ট পুরনো টিনের ঘরে শুয়েছিল। ঘরটা একদমই ছোট, তবে একজন মানুষের থাকার জন্য যথেষ্ট। ছোট ঘরের বেড়াগুলো চাটাই দিয়ে তৈরি করা, ওপরের ভাঙাচোরা টিন কোনো মতে ঢেকে রাখার জন্য। ঘরে একটি চৌকি ও টেবিল ব্যতীত দ্বিতীয় কোনো আসবাবপত্র নেই। বিছানায় পাতলা একটা কাঁথা, ময়লা চিটচিটে বালিশ ও একটি পাতলা কম্বল। ঘরের বাম সাইডে চাটাইয়ের দরজা, ডান সাইডে দড়িতে ঝুলানো জামা কাপড়। এছাড়া বিলাসিতার কোনো বস্তু নেই তার ঘরে। ঝুমঝুম বৃষ্টির শব্দে আর টিনের চালের ওপর টুপটাপ জল পড়ার আওয়াজে তুর্যের ঘুম ধীরে ধীরে ভেঙে যায়। ঘরের এক কোণা দিয়ে পানি পড়ছে। ফোঁটা ফোঁটা জল মাটিতে পড়ে ছোট্ট একটা ছিটে তৈরি করছে। মাঝে মাঝে বাতাসের ঝাপটায় ঘরের ফাটা জায়গা দিয়ে জল ছিটকে এসে তুর্যের গায়ে লাগছে। তুর্য পিটপিট করে চোখ টেনে তোলে। উঠে বসে সে, চারপাশে তাকায়। মাটির মেঝে খানিকটা ভিজে গেছে। কিছু পুরনো কাপড় দিয়ে মোছার চেষ্টা করছে, কিন্তু মাটির জলে যেন হার মানতেই হচ্ছে। তবুও তুর্যের চোখে কোনো বিরক্তি নেই। অভ্যাসে পরিণত হয়েছে এসব। তার দিন শুরু হয় এভাবেই, বৃষ্টির শব্দ, ফোঁটা ফোঁটা জলের ছিটে আর ছোট্ট ঘরের টিনের চালের নাচন। তবুও তুর্য যেন নতুন দিনের জন্য আশাবাদী। তার চোখে লুকিয়ে থাকা স্বপ্নগুলো এখনো ভিজে যায়নি। এই ভাঙা ঘর, ফোঁটা ফোঁটা জলের মাঝেও সে নতুন সূর্য খোঁজে। বিছানা থেকে নেমে দাঁড়ায় তুর্য। আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে আসছে। এখন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তুর্য ফ্রেশ হয়ে নেয়। সকালে খাওয়ার জন্য তেমন কিছুই নেই। ব্যাগ থেকে শুকনো রুটি ও দুটো কলা বের করে। প্রতিদিন এটাই তার নাস্তা।
খেয়ে দিয়ে তৃপ্তির ঢেকুর তোলে সে, যেন পেট পুড়ে অমৃত খেয়ে উঠেছে। কলেজের উদ্দেশ্যে রেডি হতে থাকে তুর্য। তার আগে পুরনো স্ক্রিন টাচ ফোনটায় কিছু জরুরি কাজ সেরে নেয়। ফোনটা তার কেনা নয়, তাকে তার একজন ফ্রেন্ড দিয়েছে। এটা দিয়েই কোনো রকম নিজেকে চালিয়ে নেয় সে। কিছুক্ষণের জন্য তুর্য ফেসবুক স্ক্রল করতে থাকে। হঠাৎ হাত জোড়া থমকে যায়। তুলির আইডিটা সামনে চলে আসে। সে কিছুক্ষণ পূর্বে একটি পোস্ট শেয়ার করেছে, যেখানে আয়েশি ভঙ্গিতে একটি ছেলের সঙ্গে হাত ধরে দাঁড়িয়ে আছে। মুখে লেপ্টে আছে মৃদু হাসি, তার নিচে একটি ছোট্ট স্ট্যাটাস। ছোট্ট স্ট্যাটাসটাই তুর্যের মনে তীব্র ব্যথা অনুভব করাতে সম্ভব। সে একটি ছেলের সঙ্গে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছে। পরক্ষণেই তুর্য স্থির হয়। এর আগেও সে তুর্যকে শায়েস্তা করতে এমন মজা করেছিল, আবার হয়তো এমনটা করছে ভেবে পাত্তা দেয় না তুর্য। ব্যাগটা কাঁধে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ঝিরিঝিরি বৃষ্টি এখন প্রায় কমে এসেছে। যতটুকু পড়ছে তা গায়ে লাগার মতো নয়, তাই কলেজ যেতে তুর্যের অসুবিধা হয় না। বস্তি থেকে কলেজের উদ্দেশ্যে বেশি একটা না, পায়ে হেঁটেই যাওয়া যায়। হঠাৎ বৃষ্টিময় সকালটা রৌদ্রোজ্জ্বল হয়ে ওঠে। সূর্যের চিকিস এসে পৃথিবীতে আলোর সঞ্চার ঘটিয়ে চলেছে। চারিদিকে ঝলমলে আলো ছড়িয়ে পড়তে শুরু করে। তুর্য কলেজ গেটের সামনে যায়। পেছন থেকে কেউ তাকে ডেকে ওঠে। তুর্য পেছনে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হেসে ওঠে। রেহান। এটি তার কলেজের একমাত্র বন্ধু। যখন গরিব বলে সবাই দূরে ঠেলে দিত, তখন রেহান তাকে আগলে নিত। যখন সবাই তাকে অপমান করত, তখন তুর্যের হয়ে রেহান সকলকে প্রতিবাদ করত। তাদের বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীর। রেহান বেশ বড়লোক পরিবারের সন্তান, তবুও ভেতরের চুল পরিমাণ হিংসে নেই, আর না আছে অহংকার। রেহান হাসি মুখে তুর্যের দিকে এগিয়ে আসে। কেমন আছিস দোস্ত? আমি ভালো আছি, তুই কেমন আছিস? তোর তো আর বেশ কিছুদিন দেখাই নেই। আমিও ভালো আছি। ওই আর কি, আব্বুর কিছু কাজ সামলাতে হচ্ছে, এই জন্য আসতে পারছি না। ফোনেও তো তোকে পাওয়া যায় না। অতিরিক্ত ব্যস্ততার কারণে ফোন হাতে নেওয়ার সময় পাই না। দুজন হাসতে হাসতে কথা বলতে বলতে ভেতরে এগিয়ে যায়। নানা রকমের আলাপ আলোচনা করতে থাকে। এমন সময় তুর্যের চোখ যায় কম্পাসের ডান দিকে। এদিকটাতেই তুলি হেঁটে আসছে, তার সঙ্গে ওই ফেসবুকের ছেলেটাকে তুর্য ভালো করেই চিনে। ছেলেটার নাম রকি, তার ক্লাসমেট, তবে কখনোই নিজেদের মধ্যে কথা হয়নি। ছেলেটার ভাবভঙ্গিমা বেশি, বড়লোকের একমাত্র ছেলে বলে কথা। রকি ও তুলি তুর্যদের পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তুলি তুর্যকে দেখেও না দেখার ভান করে। তুর্য এতে বেশ আহত হয়। সামনে গিয়ে দাঁড়ায় তুলি, খপ করে চেপে ধরে তার হাত, সাধারণ ভঙ্গিতে বলে, কি হয়েছে তোমার তুলি? আমাকে দেখেও না দেখার ভান করছো, কথাটা পর্যন্ত বলছো না। রাস্তা থেকে সরে দাঁড়াও তুমি। আমাদের রাস্তা আটকানোর সাহস কোথায় পাও? আর কে তুমি যে তোমার সঙ্গে আমাকে কথা বলতে হবে? এসব কি বলছো তুমি? আমি কেউ না তোমার। যা বলেছি ঠিক বলেছি, তুমি কেউ না আমার। আমি তো কালকেই তোমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি। একদিনেই কি আমাদের এতদিনের সম্পর্ক ছিন্ন করা সম্ভব? আর এই ছেলেটি কি তোমার? তার সাথে এত ক্লোজ হয়ে ঘোরাঘুরি করছো কেন? ও, আমার বয়ফ্রেন্ড। তুর্য এবার বেশ জোরে সোরেই চমকে ওঠে। মানে একদিনে তুমি বয়ফ্রেন্ডও বানিয়ে নিবে? কি মজা করছো এসব? আমি মজা করছি না, ও সত্যি আমার বয়ফ্রেন্ড। আমাদের অনেক আগে থেকেই চেনা জানা। তোমার সঙ্গে সম্পর্ক থাকার কারণে ওকে অ্যাকসেপ্ট করিনি, কিন্তু এখন বুঝতে পারছি আমি ভুল করেছি। তোমার মতো আনস্মার্ট খ্যাত ছেলে আমার সঙ্গেই যায় না। তুর্য যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তুলির ঠোঁট থেকে বের হওয়া কথাগুলো তার বুকের মাঝখানে শূন্যতার মতো বাজছিল। একটা মুহূর্তের জন্য চারপাশের সব শব্দ থেমে গেছে মনে হলো। তার শুধু মনে হচ্ছিল বুকের ভেতর কেউ যেন হাত ঢুকিয়ে সবকিছু ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছে। তুর্য থেমে গিয়ে নিচু গলায় বলল, তুমি কি বললে? আমি আনস্মার্ট, আমি খ্যাত। এতদিন ধরে যাকে ভালোবেসে এসেছি সে আমাকে এভাবে মূল্যায়ন করে? তুলি বিরক্ত মুখে চোখ ফিরিয়ে নেয়। দয়া করে তোর ড্রামা করো না। আমি আমার মতো সুখে থাকতে চাই। তোমার মতো একটা গরিব বস্তির ছেলের সঙ্গে
আমার সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি যা করেছি ঠিক করেছি। তুর্যের চোখ দুটো যেন কুয়াশায় ঢেকে গেল। কথাগুলো তার হৃদয় চিরে যাচ্ছে, তবুও সে নিজেকে ধরে রাখার চেষ্টা করছে। তুলি, আমি জানতাম তুমি রেগে গেলে এমন বলো। আগেও বলেছ, পরে এসে নিজেই ভুল বুঝেছ বলেছ। আজও তাই হবে, তাই না? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসা দিয়ে কি পেট চলে তুর্য? ভালোবাসা দিয়ে কি স্ট্যাটাস আসে? তুমি শুধু কথা বলতে পারো, দিতে পারো না কিছু। আমি চাই ভালো স্ট্যাটাস, ভালো জীবন, যার সঙ্গে গর্ব করে হাঁটতে পারি। তুর্যের ঠোঁটের কোণে তীব্র ব্যথার ছাপ ফুটে ওঠে। তার হাতে ধরা ব্যাগটা শক্ত করে চেপে ধরে, কণ্ঠ ভারী হয়ে আসে। তুমি আমাকে আমার অবস্থা দিয়ে বিচার করলে। আমি চেষ্টা করছি তুলি, একদিন আমি বদলে যাব। আমি তোমাকে একটা সুন্দর জীবন দিতে পারতাম। তুলি ঠান্ডা গলায় বলে, তুমি কেবল স্বপ্ন দেখো, আর বাকি বাস্তব আমার পাশে ওকেই মানায়। তুমি নিজে বুঝো তুমি কোথায়, আমি কোথায়। তুর্য খানিক ব্যথিত হয়, কাতর কণ্ঠে বলে, তাহলে সবকিছু এত সহজেই শেষ? তুলি কর্কশ কণ্ঠে বলে, শেষ, সবকিছু আজকেই শেষ। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, আমাদের পথ আলাদা। কথাগুলো শেষ করে তুলি রকির হাত চেপে ধরে। রকি বিজয়ের হাসি হাসে, ঠোঁট বাঁকিয়ে বলে, চল তুলি, এদের মতো গরিব লোকদের সাথে কথা বলে নিজের স্ট্যান্ডার্ড কামানো দরকার নেই। তুর্য এবার আর সহ্য করতে পারে না, মুখটা শক্ত করে ফেলে, দৃষ্টি শক্ত হয়ে ওঠে, কণ্ঠে তীব্র যন্ত্রণা আর অভিমান মিশিয়ে বলে, তুমি আমাকে ছেড়ে যেতে পারো তুলি, কিন্তু আমি বদলে যাব না। আমি আজও তোমাকে ভালোবাসি, ভালোবাসবো। তবে আজ থেকে আমি আর কারোর জন্য নিজেকে প্রমাণ করতে যাব না। আমি নিজেকে নিজের জন্য তৈরি করব। তুলি রকির সঙ্গে চলে যায়। তুর্য স্থির দাঁড়িয়ে থাকে, চোখের কোণে জমে থাকা অশ্রু সে শক্ত হাতে মুছে ফেলে। রেহান পাশে এসে হাত রাখে তার কাঁধে। দোস্ত, মন খারাপ করিস না। যারা তোকে বুঝতে পারে না তাদের জন্য মন খারাপ করার দরকার নেই। তুই দেখিস, তুই একদিন হেরেও জিতে যাবি। তুর্য গম্ভীরভাবে নিঃশ্বাস নিয়ে বলে, হ্যাঁ রেহান, এখন থেকে আমি শুধু নিজের জন্য লড়ব। আমি হার মানি না। এটাই চাই তোর থেকে। চল, আজ থেকে তোর যাত্রা শুরু, আর আমি তোর পাশে সব সময় আছি। দুজন ধীরে ধীরে কলেজ বিল্ডিং এর দিকে এগিয়ে যায়। আকাশের কোণা থেকে তখন হালকা রোদ পড়ছে, যেন তুর্যের জীবনে নতুন সূর্য ওঠার ইশারা। তবে তুর্য বাইরের পৃথিবীতে শক্ত দেখালেও ভেতরে সে একেবারে ভেঙে পড়ে। তুলির কথাগুলো তার মনের গভীরে বারবার প্রতিধ্বনি হতে থাকে। তুমি কেউ না আমার, তোমার মতো খ্যাতছালের সঙ্গে আমি ছিলাম ভুল। তুমি আমার স্ট্যাটাসের যোগ্যও না। প্রতিটা শব্দ যেন ছুরি হয়ে এসে তুর্যের হৃদয় চিরে দিচ্ছে। বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পৃথিবীর সব শব্দ যেন স্তব্ধ হয়ে গেছে, চারপাশের কোলাহল যেন হঠাৎ করেই মিলিয়ে গেছে। শুধু তার মাথার ভেতরে তুলির কথাগুলো ঘুরপাক খাচ্ছে। তুর্য চুপচাপ হাঁটতে থাকে, মুখ তুলে আকাশের দিকে তাকায়। সাদা পেঁচা তুলোর মতো মেঘে ঢাকা আকাশ, কোথাও ছায়া নেই, চারিদিকে ভ্যাপসা গরম। তুর্য চোখের পাতার কোণে জমে ওঠে অশ্রুর কোনা, কিন্তু সে জানে এই কান্না কেউ দেখবে না, কেউ বুঝবেও না। তার বুকের গভীরে ব্যথার এক অসীম ভার নেমে আসে, কেউ যেন বুকের মাঝখানে পাথর চাপা দিয়ে রেখেছে। সে চিৎকার করে কাঁদতে চায়, কিন্তু পারে না, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। শুধু হালকা ফিসফিস করে নিজের মনেই বলে, তুলি, তুমি কি এতটাই সহজে ভুলে গেলে আমাকে? তুর্যের চোখের সামনে ভেসে ওঠে সেই পুরনো মুহূর্তগুলো। একসাথে রিকশায় ঘোরা, বৃষ্টির দিনে হাত ধরে হাঁটা, কলেজ শেষে গল্প করা, খোলা মাঠে ঘুরে বেড়ানো, সবকিছু মুহূর্তেই সব যেন ধুলো হয়ে উড়ে গেল। বুকের গভীর থেকে একটা তীক্ষ্ণ ব্যথা উঠে আসে। সে ভাবে, আমি তো শুধু ভালোবেসেছিলাম। আমার দোষটা কোথায় ছিল? শুধু গরিব বলে কি আমার ভালোবাসার কোনো দাম নেই? তুর্য ধীরে ধীরে মাথা নিচু করে, নিজের হাতে তালু শক্ত করে মুঠোয় বাঁধে। কান্না আটকাতে ঠোঁট কামড়ে ধরে, গলা শুকিয়ে যায়, শ্বাস ভারী হয়ে আসে। সে আর এক মুহূর্ত দাঁড়াতে পারে না।
পেছন ফিরে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে তার মনটা যেন আরো একটু ভেঙে পড়ে। মনে হচ্ছে আজকের এই বৃষ্টি ভেজা সকালটাই তার জন্য সবচেয়ে অন্ধকার একটা দিন। রেহান সূর্যকে আটকায় না, পেছন থেকে ডাকেও না। তাকে একটু একলা সময় দেওয়া উচিত। রাস্তায় হাঁটতে হাঁটতে সূর্যের চোখের কোণে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ে। হঠাৎ ঝুম বৃষ্টি আসে, ভিজিয়ে দেয় সূর্যকে। সবাই ছাউনি সোজা দৌড় লাগায় বৃষ্টি থেকে বাঁচতে। তবে সূর্যর তোড়জোড় নেই, ভিজতে ভিজতে এগিয়ে চলে সামনের দিকে। তার চোখের অশ্রুর ফোঁটা বৃষ্টির ফোঁটার সঙ্গে মিশে যায়। কেউ দেখে না, কেউ বোঝে না, শুধু সে জানে আজ সে ভীষণভাবে হারিয়ে গেছে। তবুও সূর্য নিজের মনকে সাহস দেয়। একদিন আমি দেখাবো, একদিন আমি এমন জায়গায় দাঁড়াবো যেখানে কেউ আর আমাকে অবহেলা করতে পারবে না। তার ভাঙা হৃদয় আর ভিজে চোখ নিয়ে সূর্য হাঁটতে থাকে। সামনে অনেক পথ, অনেক যুদ্ধ, কিন্তু আজ সে কেবল কাদার জন্য হাঁটছে। বৃষ্টি ভেজা পরিবেশে সবাই যখন আশ্রয়ের জন্য ছুটছে, তখন রিনি যেন অন্য এক জগতের মানুষ। সে এক দৃষ্টিতে তাকিয়েছিল সূর্যের দিকে। ভিজে যাওয়া সূর্যের মুখ, তার নিঃশব্দ কান্না, তার ভাঙা মন। সূর্যের কষ্ট যেন নিঃশব্দে এসে রিনির হৃদয় ছুঁয়ে যায়। হঠাৎ বৃষ্টি নামায়, চারদিক ছোটাছুটি শুরু হলেও রিনি একদম স্থির। তার যেন বৃষ্টির ছোঁয়া না, তার যেন হুঁশ নেই, শুধু চুপচাপ তাকিয়ে থাকে। চোখে এক ধরনের অদ্ভুত মায়া, দুঃখ আর আকাঙ্ক্ষা মিশে আছে। পেছন থেকে রেশমি দৌড়ে এসে তার হাত ধরে টান দেয়। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিস কেন? তাড়াতাড়ি চল, একেবারে ভিজে যাবি। রিনি হঠাৎ চমকে ওঠে, যেন তার স্বপ্ন ভেঙে গেল। তবুও সে আরেকবার সূর্যের দিকে, ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে নেয়। তারপর রেশমির হাত ধরে দৌড়ে কলেজের বারান্দায় এসে দাঁড়ায়। চারপাশে সবাই হাঁপ ছেড়ে বাঁচার মতো তাকিয়ে থাকে। তবে তখন সবার নজর আটকে যায় রিনির ওপর। আজ রিনি নীল রঙের একটা সালোয়ার কামিজ পরেছে। কামিজের নকশাগুলো একদম সূক্ষ্ম আর নরম তুলার কাপড়। বৃষ্টির ছোঁয়ায় কিছুটা গায়ে লেগে গেছে। হাতের কাঁপতে থাকা নরম চুড়িগুলো টুনটুন শব্দ করছে, যেন বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে বাজছে। কাঁধের ওপর এলোমেলো চুলগুলো ভিজে গায়ে লেপ্টে আছে। তার দু হাতে হালকা গোলাপি রেশমি চুড়ি আর কোমল কবজিতে আটকে থাকা পানির ফোঁটা যেন আরও মায়াবী করে তুলছে তাকে। নুপুরের টুংটাং শব্দে সে যখন ধীরে ধীরে হাঁটছিল, সবাই যেন কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল। তার চোখ ছিল এক অজানা ভাবনা, যেন সে কিছু হারিয়ে ফেলছে বা কিছু খুঁজে বেড়াচ্ছে। সবার মনে একই কথা, এই মেয়েটা অদ্ভুত সুন্দর, যেন বৃষ্টির দিনে আকাশ থেকে নেমে আসা নীল পরী। বন্ধুদের কেউ ফিসফিস করে বলে ওঠে, বাহ, আজ রনি যেন বৃষ্টির মাঝেও আলাদা রং নিয়ে এসেছে। আর কেউ বলে, কি মনোযোগে তাকিয়েছিল, যেন তার চোখের ভাষায় একটা গল্প লুকানো ছিল। রিনি সবার কথা শুনেও কিছু বলে না। তার ভেতরে জমে আছে একটা প্রশ্ন, সূর্য কি সত্যি এতটা একা, এতটা অবহেলিত? রিনির মনে অজানা একটা টান কাজ করে। হয়তো সে বুঝতে শুরু করেছে সূর্য শুধু একজন সাধারণ ছেলে নয়, তার মধ্যে লুকিয়ে আছে এক অন্যরকম মানুষ, একজন সংগ্রামী, একজন ভালোবাসার যোগ্য মানুষ। মধ্যে কেটে যায় আরও বেশ কয়েকদিন। রিনি ব্যস্ত ভঙ্গিতে পা চালিয়ে কলেজের দ্বিতীয় ফ্লোরে উঠছে। সাথে রেশমিও আছে। রেশমি রিনিকে বলে, রিনি, তুই কি টিভিতে নিউজ দেখেছিস আজ? না, এসব আমার পছন্দ নয়। কেন, সব কিছু তো ঠিকঠাকই লাগছে, আবার কি হলো দেশে? আমাদের দেশে নয়, তবে আজ সকাল 5টায় কানাডার টরন্টোর ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের আরবিসি ব্যাংক থেকে প্রচুর টাকা হ্যাক করে তুলে নেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় অবাক করার বিষয় হলো, সেখানে আমাদের দেশের মতন স্ক্রিনে ব্ল্যাক ভাইপার নাম উঠে এসেছে। মানে এই হ্যাকার গ্রুপটা একসাথে দেশ বিদেশ সব জায়গায় নিজের কাজ চালিয়ে যাচ্ছে। রেশমির কথায় রিনির পা থেমে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে, ফের ধীর গতিতে হেঁটে চলে সামনের দিকে। রেশমির দিকে তাকিয়ে বলে, এটা কিভাবে সম্ভব? আমাদের দেশের চেয়ে সেখানে তো সিকিউরিটি এজেন্সি বেশি, সেখানে হ্যাক করলো কিভাবে? আর করছেই বা কে? এতটা পাওয়ারফুল একজন কিভাবে হতে পারে?
যে নিজের অবস্থান থেকে দেশ বিদেশের ব্যাংক হ্যাক করে ফেলছে? সেটা তো আমিও জানি না, আমার মাথায়ও একই প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? রিনি আর কিছু বলে না এই ব্যাপারে, তবে মাথার মধ্যে আওড়াতে থাকে কথাগুলো। মনে মনে বলে, ব্ল্যাক ভাইপার নামের মতো ব্যক্তিত্বে রহস্যে ভরপুর। দুজন ক্লাসে ঢুকে পড়ে। ইতিমধ্যে স্যার চলে এসেছে, ক্লাস শুরু হয়ে গেছে। রিনি বেঞ্চে বসতে নিয়ে থমকে যায়। তার সোজাসুজি সারিতে কর্নারের দিকে একা বসে আছে তুর্য। সেই দিনের পর আজ প্রথম কলেজে এসেছে। তুর্যের প্রতি রিনির মনে বেশ কিছু কৌতূহল জেগেছিল। সে আস্তে আস্তে তুর্যের সব খবর সংগ্রহ করেছে। বেশ অবাক হয়েছে তার পরিস্থিতি সম্পর্কে জেনে। দুঃখ হয়েছে এই ভেবে তার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। তবে রিনি বাচ্চাদের সঙ্গে তুর্যের করা কাজ দেখে সত্যি অভিমত হয়েছে। এখন সাধারণত ধনী ব্যক্তিরাও এত কিছু করে না। তবে এক জায়গায় এসে খটকা লাগে রিনির। তুর্য সাধারণ একটা মুদি দোকানে কাজ করে। এখান থেকে যা টাকা আসে সেটা পড়াশোনা প্লাস সংসার চালাতেই হিমশিম খাওয়ার কথা। তবুও সবাইকে দেওয়ার মতো এত টাকা মাসের পর মাস সে কোথায় পায়? আরও অবাক করার বিষয়, এত টাকা সবাইকে দিলেও নিজে কষ্ট করে জীবন পার করে। ধীরে ধীরে রিনির মনে তুর্যের প্রতি কৌতূহল ও আগ্রহ বাড়তেই থাকে। পরপর 2টা ক্লাস শেষে কিছুক্ষণ বিরতি হয়। বেশ সময় পেরিয়ে গেলেও আর কোনো স্যার আসছে না। তুর্য বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। তাদের ক্লাসরুমটা 2য় তলায়। সে বারান্দার এক কোণায় গিয়ে দাঁড়ায়। বাইরের প্রকৃতি অনুভব করতে থাকে। রিনি সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। ইচ্ছাকৃতই এসেছে। সবাই বাইরে যে যার মতো এদিক ওদিক ঘুরছে। 2য় তলায় শুধু তুর্য একাই। রিনি জানতো তুর্য একাই আছে, এই জন্যই নিচ থেকে উপরে উঠে এসেছে। ধীরে ধীরে রিনি তুর্যের পাশাপাশি সামান্য জায়গা রেখে দাঁড়ায়, তবে এতটাও কাছে নয়। তুর্য উপস্থিতি অনুভব করে একবার পাশে তাকায়, তারপর আবার চোখ জোড়া বাইরে নিবদ্ধ করে। হঠাৎ চোখ জোড়া চলে যায় বটগাছের নিচে। নিমেষেই তুর্যের সকল আশার আলো নিভে যায়। মনের দুয়ারে ফের আধার অন্ধকার নেমে আসে। এর চাইতে নিকৃষ্ট দৃশ্য তার কাছে দ্বিতীয় আর কিছু নেই। ধীরে ধীরে তুর্য মাথা নিচু করে ফেলে। চোখে মুখে অসহায়িত্ব ফুটে ওঠে। রিনি হঠাৎ হকচকিয়ে যায়। কেন এমন হলো সে এখনো বুঝতে পারছে না। তুর্যের বারবার সামনের দিকে তাকায়। বটগাছের নিচে জমে আছে ঘাস। বৃষ্টির পানিতে ঘাসগুলো ধুয়ে চকচকে প্রাণবন্ত হয়ে উঠেছে। এখন আপাতত মাটি ভেজা নেই, তবে বৃষ্টির আভাস ঘাসে রয়েছে। ঘাসের মাঝে তুলি রনি পাশাপাশি বসে আছে, একজন অপরজনের হাত ধরে। তুলি নিজের মাথাটা রনির কাঁধে হেলিয়ে দিয়েছে। সামনে রনির বাইকটা রাখা। বাইকের চকচকে স্টিলের রোদ পড়তেই চারদিকে আলোর প্রতিফলন ঘটছে। রিনি বুঝতে পারছে তুর্যের মন খারাপের কারণ, তবে কিছু বলতে পারছে না। তারা সেম ক্লাসে, দুজনেই সেম বিভাগে, তবুও কখনো নিজেদের মধ্যে কথা হয়নি, আর না একে অপরকে ভালো মতো চেনে। তারা জানে একে অপরে একই সঙ্গে পড়ে, তবে তাদের মধ্যে কোনো সখ্যতা গড়ে ওঠেনি। রিনির ইচ্ছে করছে তুর্যকে সান্ত্বনা দিতে, তবে সে কিভাবে কি বলবে বুঝতে পারছে না। রিনি তুর্যের কষ্টটা অনুভব করতে না পারলেও তার অনুভূতি বুঝতে পারছে। যখন কেউ প্রেমে ধোঁকা খায় তখন যেন তার জন্য পৃথিবীটা ধ্বংস হয়ে পড়ে। মনে হয় তাকে কেউ আর বুঝলো না, আর না কেউ আপন হলো। এই কষ্টটা সত্যি অনেক গভীর, হৃদয় বিদারক। তবে এই কষ্টটায় তাদের আরও শক্ত ও পরিণত মানুষ করে তুলতে পারে। প্রয়োজন শুধু বিশ্বস্ত একটি হাত ও চলার জন্য সঠিক রাস্তা। রিনি তুর্যকে সরাসরি উদ্দেশ্য না করে নিজের মতো উচ্চস্বরে বলতে থাকে, ভালোবাসা ভুল নয়। আমরা ভালোবাসার জন্য ভুল মানুষটিকে বেছে নিই। ভালোবাসা কখনো আমাদের ছোট করে না। যে ভালোবাসা আমাদের কাঁদায় সেটা ভালোবাসা নয়, সেটা হলো আমাদের জীবনের একটা ভুল অধ্যায়। ভুল মানুষ ছেড়ে গেলে দুঃখ পেতে নেই, বরং তাকে ছেড়ে নিজেকে মুক্ত করার সাহস রাখতে হবে, তবেই জীবন সুন্দর। তুর্য মাথা উঁচু করে দাঁড়ায়, চোখে হালকা পানি চিকচিক করছে। তুর্য রিনির দিকে তাকায়, যে বাইরে চোখ নিবিদ্ধ করে রেখেছে। তুর্য মনে মনে ভাবে, কথাগুলো কি আমাকে উল্লেখ করে বলল? পরক্ষণে অভিভূত হয়ে রিনির বলা কথাগুলো বারবার চিন্তা করতে থাকে। ভালোবাসা ভুল নয়, আমরা ভালোবাসার জন্য ভুল মানুষকে বেছে নেই। কি সুন্দর লাইনটা!
তার কথাই ঠিক। আমার নিজেরই ভুল ছিল একজন ভুল মানুষকে বেছে নেওয়া, যার জন্য এখন পস্তাতে হচ্ছে। তুর্য কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থাকে, তার বুকের গভীরে যেন একটু স্বস্তির বাতাস লাগে। মনে হয় কেউ বুঝতে পারছে তাকে, কেউ তাকে না বলেও অনেক কিছু বলে দিচ্ছে। তবে তুর্য বলবো বলবো করে রিনিকে কিছু বলে উঠতে পারে না। ধীরে ধীরে হেঁটে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। রিনি তাকিয়ে থাকে তার চলে যাওয়ার পথের দিকে। সে ভেবেছিল তুর্য কিছু হলেও বলবে, কিন্তু রিনির ভাবনা ভুল করে তুর্য কিছুই বলে না। রিনি এতে দৃষ্টিকটু কিছু মনে নেয় না, ভেবে নেয় তুর্য তার ইঙ্গিত বুঝতে পারছে না। রিনি তুর্যের যাওয়ার পথে তাকিয়ে মৃদু হাসে, মনে মনে বলে, আমি তোমার পাশে আছি তুর্য, তুমি হয়তো এখনো বুঝতে পারোনি। এরপর বেশ কিছুদিন চলে যায়। প্রতিদিন তুর্য কলেজে আসছে যাচ্ছে, রিনিও নিয়মিত কলেজ আসছে। তবে এরপর আর তুর্যের কাছাকাছি যায়নি, তবে দূর থেকে তুর্যকে চোখে চোখে রেখেছে। ইদানিং তুর্যের প্রতি রিনির কৌতূহল বাড়ছে। শুধু কৌতূহল নয়, কেমন অন্যরকম অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। মনোযোগ দিয়ে কোনো কাজ করতে পারছে না, সবসময় তুর্যের কথা মনে পড়ছে। ঠিকমতো ঘুমাতে পারছে না, ঘুমের মাঝেও তুর্যকে দেখতে পাচ্ছে। এ সকল অনুভূতির মানে রিনি বুঝতে পারছে না, বুঝলেও তা গোপনে মনের মধ্যে চেপে রেখেছে। সেই দিনের পর থেকে রিনির চোখ তুর্যের ওপর আরো নিবিড় হয়ে পড়ে। সে লক্ষ্য করে তুর্য এখনো আগের মতোই আছে। কারো প্রতি কোনো অভিযোগ নেই, কারো ওপর কোনো রাগ নেই, বরং সে যেন নিজেকে আরো শক্ত করে তুলেছে। প্রতিদিন নিজের কাজ, নিজের যুদ্ধ সে একা চালিয়ে যাচ্ছে। রিনি বুঝতে পারে তুর্য তার ভেতরের কষ্ট লুকিয়ে রাখে। বাইরে থেকে সে যতই শক্ত দেখাক, ভেতরে তার বুকের মধ্যে এখনো ঝড় চলছে। সে বুঝতে পারে তুর্যের প্রয়োজন এখন কারো নরম আশ্রয়, কারো বিশ্বস্ত কাঁধ। একদিন কলেজ শেষে সবাই যখন চলে গেছে, রিনি কলেজের বাগানে একা বসে। হঠাৎ তুর্য সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল। রিনি তাকে দেখে ডেকে ওঠে, এই শোনো। তুর্য দাঁড়ায়, একটু অবাক হয়, কারণ এর আগে তারা সরাসরি কথা বলেনি। রিনি তাকে ডাকবে এটাও কল্পনার বাইরে। আমাকে বলছো? রিনি মুচকি এসে বলে, হ্যাঁ, তোমাকেই বলছি। তুমি কি সবসময় একাই হাঁটো? তুর্য হালকা হেসে বলে, অভ্যাস হয়ে গেছে, একাই তো সব সামলাতে শিখেছি। সবকিছু একা সামলাতে হয় না, মাঝে মাঝে কাউকে পাশে রাখা দরকার। তুর্য চুপ করে থাকে। রিনি আবার বলে, শোনো, তুমি যদি কখনো কথা বলতে চাও, কারো সাথে সময় কাটাতে চাও, আমি তোমার পাশে আছি। আমার সাথে তুমি বন্ধুত্ব করতে পারো। কথাটি বলে রিনি তুর্যের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তুর্য কিছুক্ষণ রিনির দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। মনে হয় দীর্ঘদিন পর কেউ তাকে সত্যি বোঝার চেষ্টা করছে। সে ইদানিং নিঃসঙ্গতা অনুভব করছে। তার মনে হচ্ছে এভাবে জীবন চলে না, চলার পথে অন্তত একজন বিশ্বস্ত মানুষ দরকার। তুর্য মনে মনে ভেবে রাজি হয়ে যায়। ধন্যবাদ, সত্যি বলছি আমি অনেক খুশি হয়েছি। তুর্য রিনির বাড়ানো হাতে হাত বাড়িয়ে দেয়। ফ্রেন্ডশিপ করে নেয় দুজনে। তাদের প্রথম স্পর্শে কেঁপে ওঠে রিনি। শরীরের মধ্যে কেমন ঋণ ঋণে ভাব বয়ে যায়, শিহরণ জাগে মনে। আজ প্রথম কোনো পুরুষ তার এতটা সান্নিধ্যে। রিনি মৃদু হাসে, হাত ঘড়িতে সময় দেখে নেয়। এখনই তাকে বাড়ি যেতে হবে, বেশ দেরি হয়ে গেছে। ব্যস্ত পায়ে যেতে যেতে বলে, আচ্ছা, আমি যাচ্ছি, তবে কথা দাও আর কখনো নিজের কষ্ট একা একা বহন করবে না। তুর্য মাথা নাড়ে, সামান্য হাসে। কথা দিলাম। রিনি চলে যায়। তুর্য তাকিয়ে থাকে তার চলে যাওয়ার পথের দিকে। মনে হয় জীবনের আধারে হয়তো এখনো একটা আলো আসতে শুরু করেছে। তুর্য নিজের মনে বলে, সব মানুষ একরকম হয় না। এই যেমন তুলি আর রিনি, দুজন একই স্রষ্টার তৈরি মানুষ, দুজনই মেয়ে, তবে তাদের মধ্যে কত বৈচিত্র্য। একজনের মন হিংসা, অহংকার ও লোভে কলুষিত, যে টাকা সম্পদ ছাড়া আর কিছুই বোঝে না। অপরদিকে রিনি তার সম্পূর্ণ বিপরীত। শহরের সবচেয়ে বড়লোক বিশিষ্ট ব্যবসায়ীর একমাত্র মেয়ে হয়েও হৃদয়ে কোনো অহংকার নেই, আর না আছে টাকা পয়সার প্রতি লোভ লালসা। শুধু হৃদয়ে রয়েছে অগাধ ভালোবাসা। সে বিনা স্বার্থে একজন বস্তির ছেলের সঙ্গে বন্ধুত্ব করতেও প্রস্তুত। একই রক্ত মাংসের গড়া মানুষ, অথচ তাদের মধ্যে এত বৈচিত্র্য কেন?
রাত কিছুটা গভীর হয়েছে। রিনি ঘুম ভেঙে যায় হঠাৎ করে, আর কেন যেন ঘুম আসছেই না। শুধু মনের মধ্যে ছটফটানি অনুভব হচ্ছে। মন বলছে কখন যাব কলেজে, কখন আবার দেখা হবে তুর্যের সঙ্গে। রিনি বারান্দার দিকে চলে যায়। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে তীব্রভাবে। দূর থেকে ভেসে আসছে কুকুরের ভয়ঙ্কর ডাক। রিনির গা ছমছম করে ওঠে। কেমন ভয়ানক পরিস্থিতি। তবে আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসে রিনি। ঘন গাছপালার ফাঁকে চাঁদটা উজ্জ্বলভাবে উকি দিচ্ছে। তারাগুলো চাঁদকে ঘিরে যেন মেলা বসিয়েছে। হঠাৎ দমকা হাওয়া বয়ে যায় চারিদিকে। সামান্য কেঁপে ওঠে রিনি। মনটা তার ছটফট করছে। ঘরে চলে যায় সে। বিছানা থেকে ফোনটা উঠিয়ে নেয়। কল লাগায় তুর্যের ফোনে। ফোন বাজতে থাকে, তবে রিসিভ করছে না। সময়টা একবার দেখে নেয় রিনি। রাত ৩:৪৫। এত রাতে নিশ্চয়ই তুর্য ঘুমে বিভোর। সেজন্যই হয়তো ফোন তুলছে না। শেষবারের মতো চেষ্টা করে রিনি। কল লাগায় তুর্যর নাম্বারে। আরাম চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে তুর্য। পরনে খয়েরি রঙের শার্ট ইন করে পরা, ওপরে কোট প্যান্ট পরনে। চুলগুলো এলোমেলো আগের মতোই। হাতে ব্র্যান্ডের ঘড়ি। তুর্যের সামনে টেবিলে ল্যাপটপের স্ক্রিনে বেশ কিছু প্রতিচ্ছবি। বেশ গুরুত্বপূর্ণ মিটিংয়ে তারা ব্যস্ত। এ যেন তুর্যের এক নতুন রূপ, যা সবার অগোচরে। তুর্যের ফোন দ্বিতীয়বারের মতো বেজে ওঠে। স্ক্রিনে জলজল করছে রিনির নাম্বার, তবে তুর্য তা রিসিভ করে না, আর না কল কেটে দেয়। ফোন নিজের মতো বাজতে বাজতে অফ হয়ে যায়। স্ক্রিন কালো বর্ণে ঢেকে যায়। সেই দিকে সামান্য খেয়াল করে তুর্য। ফের নিজের কাজে ব্যস্ত হয়। সকলের উদ্দেশ্যে বলে, এবারের কাজটা খুব কঠিন। সবাইকে সতর্কভাবে কাজ করতে হবে। কেউ যেন কোনো মতেই সামান্য ক্লু না খুঁজে পায়। অপর পাশ থেকে আওয়াজ ভেসে আসে, ওকে স্যার, আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার চেষ্টা করব। ওকে, সবাই চেষ্টা চালিয়ে যাও। কাজটা খুব দ্রুত করতে হবে আমাদের। অপর পাশ থেকে কিছু শব্দ ভেসে আসে। তুর্য মাথা নাড়িয়ে কিছু বুঝিয়ে দেয়। একে একে গ্রুপ কলটা কেটে আসে। তুর্য গ্রুপ কল থেকে বেরিয়ে আসে। শরীরে মোটা কালো জ্যাকেট পরে নেয়। সম্পূর্ণ মুখ কাপড় দিয়ে আবৃত করে বিল্ডিং থেকে বেরিয়ে পড়ে নিজ গন্তব্য অনুযায়ী। তার মুখোশির আড়ালের কাজগুলো আড়ালেই রয়ে যায়। এগিয়ে যায় সে। রাত প্রায় শেষের দিকে। গভীর শুনশান গলি। জায়গায় জায়গায় ল্যাম্পপোস্টের আলো গাঢ়ভাবে পড়ছে। রাস্তার মাথায় মাথায় কিছু কুকুর শুয়ে রয়েছে। তুর্যকে দেখে তারা চিৎকার শুরু করে। তুর্য কড়া দৃষ্টিতে তাকালেই দমে যায়। যেন তারা কারোর চোখ নয়, এক অগ্নিয় গোলা দেখছে। রাত ধীরে ধীরে শেষ হতে চলেছে। শেষ পর্যন্ত পরিসমাপ্তি ঘটে একটি রাতের। সঙ্গে কিছু রহস্য ঘটনা, অস্বস্তি মুছে যায় রাতের আধারের সঙ্গে, যার সাক্ষী শুধুমাত্র সেই অন্ধকারগুলোই। ধীরে ধীরে ভোরের আলো ফুটে ওঠে। নতুন একটি দিনের সূচনা ঘটে। জেগে ওঠে পাখপাখালি। তাদের সঙ্গে জেগে ওঠে রিনি। ফ্রেশ হয়ে বিছানায় বসে। ফোনটা তুলে কল লাগায় তুর্যের নম্বরে। তবে এবার আর আশাহত হয় না। প্রথমবারেই তুর্য কল রিসিভ করে। এই প্রথম তাদের ফোন আলাপ। রিনি কিছুটা দুর্বল হয়ে পড়ে। কি বলে, কথা শুরু করবে ভেবে পাচ্ছে না। তবুও কাঁপা কাঁপা গলায় বলে, হ্যালো। গুড মর্নিং রিনি। তুর্যের ঝটপট উত্তরে রিনি কিছুটা সাহস সঞ্চয় করে, সাথে খুশিও হয়। তুর্য এত সহজে তার সঙ্গে ভালো মতো যোগাযোগ করছে। গুড মর্নিং। কি করছো এত সকাল সকাল? আমার জানা মতে বড় লোকের মেয়েরা তো এত সকালে ওঠে না। কেন, বড় লোকের মেয়েরা কি সাধারণ মানুষ নয়? ঠিক তা না, তবে তাদের মাথার ওপর তো আর জীবিকার চিন্তা থাকে না, আর না থাকে বেঁচে থাকার লড়াই ও সংগ্রাম। এই জন্যই বললাম। তুমি কি বলতে চাচ্ছ বড় লোকের ছেলে মেয়েরা সংগ্রাম বাদেই জীবনযাপন করে? তাহলে তোমার ধারণা ভুল। সবার জীবনে একটা নির্দিষ্ট সংগ্রাম থাকে, যাকে উদ্দেশ্য করে সকলে বেঁচে থাকার অনুপ্রেরণা পায়। হয়তোবা। আচ্ছা, এসব বাদ দাও। আজ কলেজে যাবে তো তুমি? কেন যাব না, অবশ্যই যাব। এমন সময় রিনির দরজায় নক পড়ে। আচ্ছা, কলেজে দেখা হচ্ছে। রিনি দ্রুত কল কেটে দরজার দিকে এগিয়ে যায়। সকালটা একটু গড়িয়েছে। সময় তখন প্রায় 9টা পেরিয়ে 10টা ছুঁইছি। আকাশে রোদের ঝিলিক, তবে তীব্র নয়।
হালকা মিষ্টি রোদ চারপাশে পড়ে আছে। গাছের পাতাগুলোতে টলটলে শিশিরে ফোঁটা এখনো লেগে আছে, যেন রাতের নিঃশব্দ স্মৃতি। বাতাসটাও বেশ নরম, মাঝে মাঝে এক টুকরো ঠান্ডা হাওয়া এসে তুর্যের শরীর হালকা দুলিয়ে দিয়ে যায়। দূরের আম গাছে কয়েকটা পাখি ডাকছে। আশেপাশে একটা শান্ত ধীর গতির সকালের আবহ। তুর্য কলেজের জন্য প্রস্তুত হচ্ছে। আজ পুরনো তবে পরিষ্কার হালকা নীল রঙের একটা শার্ট পরেছে। হাতে পুরনো একটি ঘড়ি বাজছে, সেটা যদিও একটু আঁচড় খাওয়া, তবু তুর্যের খুব পছন্দ। পায়ে সাধারণ সাদা স্নিকার্স, তার চুলগুলো তাড়াহুড়ো একটু এলোমেলো। ছোট আয়নায় তাকিয়ে নিজে হাসে, যথেষ্ট, আজ এভাবেই চলবে। তারপর ধীরে ধীরে সে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে। সামনে রাস্তা, কিছুটা আলো, কিছুটা রোদ, আর নরম বাতাসে ভেসে থাকা সকালের ঘ্রাণ। তুর্য কলেজের রাস্তায় এগিয়ে চলে। আজ থেকে অন্যরকম লাগছে। শরীরে তেমন দামি কিছু নেই, তবুও যেন এতেই খুব মানিয়েছে। তুর্য বস্তি পেরিয়ে একটু দূরেই চলে এসেছে। হঠাৎ থমকে দাঁড়ায় দূরের দৃশ্য দেখে। এখনো সকালটা একদম শান্ত, আকাশ হালকা মেঘের ছায়া, তবে মাঝে মাঝে সূর্যের উজ্জ্বল আলো ফুটে উঠছে। বাতাসে এক ধরনের নরম গন্ধ, মাটির গন্ধ, ফুলের হালকা সুগন্ধ। পাখিরা আপন মনে ডাকছে। চারিদিকে যেন এক কোমল মধুর সকাল। রিনি আজ নীল শাড়ি পরেছে। শাড়িটার রং একদম স্বচ্ছ আকাশের মতো। চোখে যেন ধরা পড়ে তার কোমলতা। চুলগুলো সুন্দর করে স্টাইল করে গুছিয়ে রাখা, যেন সকালবেলার তাজা ফুল। কানে বড় ঝুমকা দুলছে, হালকা বাতাসে মাঝে মাঝে সেটা দুলে ওঠে। হাতে হালকা রঙের রেশমি চুড়ি, প্রতিবার নড়লেই তার একটা মিষ্টি শব্দ হয়। এক কানে একটা ছোট্ট সাদা ফুল গুজে রেখেছে। তার ফর্সা গায়ে সেটা যেন আরও বেশি ফুটে উঠেছে। সত্যি বলতে রিনি আজ যেন এই সকালের এক টুকরো সৌন্দর্য হয়ে দাঁড়িয়ে আছে। রিনি রাস্তার এক পাশে বসিয়ে রেখেছে কিছু অসহায় মানুষ, বয়স্ক, ছোট ছোট পথ শিশু, কিছু মায়ের কোলে ক্ষুধার্ত বাচ্চা। তাদের সামনে খাবার বিতরণ করছে সে। তার পাশে সাহায্য করছে রেশমি। রেশমির মুখেও এক প্রশান্তির হাসি, তৃপ্তি যেন তাদের চোখে মুখে লেখা। চারপাশের গাছের পাখি কিচিরমিচির, রাস্তার ধারে গাছের ছায়া পড়ে আছে। দূর থেকে আসা হালকা বাতাস খাবারের গন্ধ ছড়িয়ে নিচ্ছে। মানুষগুলো রিনির দিকে চেয়ে আছে কৃতজ্ঞ চোখে। কেউ হাসছে, কেউ চোখে জল নিয়ে খাবার গ্রহণ করছে। বাচ্চাগুলো তৃপ্তি নিয়ে খেয়ে চলেছে। এ যেন এক শান্ত সকালের সবচেয়ে সুন্দর চিত্র, যেখানে সৌন্দর্য আর মানবতা একসাথে দাঁড়িয়ে আছে। তুর্যের চোখ চিকচিক করে ওঠে। এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? অসহায় মানুষগুলো নিজেদের ক্ষুধা নিবারণ করছে। রিনি তাদের খাবারগুলো ভাগ করে দিচ্ছে। রেশমিও হাতে হাতে সাহায্য করছে। কিন্তু এতগুলো মানুষকে খাবার দিতে দুজন হিমশিম খাচ্ছে বেশ। তুর্য হাসি মুখে সেদিকে এগিয়ে যায়। রিমির হাতে বড় একটি পাত্র, সেখানে সবার জন্য প্যাকেট করে আগে থেকেই খাবার প্রস্তুত করা। তুর্য রিনির হাত থেকে সেটি নিয়ে নেয়, নিজে সকলের মাঝে বিতরণ করতে থাকে। হঠাৎ তুর্যের আগমনে রিনি কিছুটা হকচকিয়ে যায়। পরবর্তীতে মুচকি এসে তাকিয়ে থাকে তার দিকে। রিনির চোখে তুর্যকে আজ অন্যরকম নজর কাড়া লাগছে। রিনি তুর্যকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তুর্য পেছনে ঘাড় ঘুরিয়ে রিনির উদ্দেশ্যে মিষ্টি একটা হাসি উপহার দেয়। রিনিও তাকে উদ্দেশ্য করে হেসে ওঠে। প্রায় সবাইকে দেওয়া শেষ। তুর্যের কাছে আর 10 থেকে 12টা প্যাকেট রয়েছে। রিনি প্যাকেটগুলো রেশমির হাতে তুলে দেয়। এগুলো তো এদের মাঝে দিয়ে দে, আমরা একটু গেলাম। রেশমি মুচকি এসে মাথা নাড়ায়, খাবারগুলো তুলে নেয়। রিনিকে কিছু ইশারা করে। রিনি লজ্জা পায় প্রচুর। চলো তুর্য, আমরা সামনে এগোই। তুর্য কলেজের রাস্তায় যেতে থাকে। রিনি তুর্যের হাত চেপে থামিয়ে দেয়। আজ আমরা কলেজে যাব না। তাহলে কোথায় যাব? আজকে আমরা ঘুরতে বের হব, যেদিকে চোখ দুটো যায়। তুর্য ঠোঁট প্রসারিত করে হাসে। রিনি তুর্যের হাত ধরে কলেজের উল্টো পথে এগিয়ে চলে। তারা হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে চলছে, নিজেদের মধ্যে হেসে হেসে কথা বলছে। হঠাৎ মেঘের গর্জন হয়, ঝুমঝুম করে বৃষ্টি পড়তে থাকে। তুর্য রিনির হাত ধরে একটি দোকানের ছাউনিতে এসে আশ্রয় নেয়। এই অসময় বৃষ্টিটা আসতে হলো। ভেবেছিলাম আজ সারাদিন এদিক ওদিক ঘুরবো, সব কিছু মাটি হয়ে গেল। এত আপসেট হওয়ার কি আছে? একটু পরেই বৃষ্টি কমে যাবে।
বাইরে ঝুম বৃষ্টি পড়তে থাকে। এক মুহূর্তের মধ্যে শুকনো প্রকৃতি ভিজে ওঠে। বৃষ্টির মাত্রা কমাবই কি আস্তে আস্তে বাড়তে থাকে। তোর্য, তোমার ফোনটা একটু দাও, আমি কিছু পিক তুলবো। আমার ফোন ভুলে রেখে এসেছি। সূর্য রিনির কথায় কেন ঘাবড়ে ওঠে। কিছুক্ষণ চুপ থেকেই পকেট থেকে ফোন বের করে। রিনিকে দেওয়ার পূর্বেই রিনি নিয়ে নেয়। পাসওয়ার্ড বলো। সূর্য রিনির কথা শুনতে পায় না, যেন অন্যমনস্ক হয়ে গেছে বা গভীরভাবে কিছু ভয় পাচ্ছে। ও চিন্তা করছে। রিনি আবার আওয়াজ বাড়িয়ে বলে, কি হলো, পাসওয়ার্ড বলো। সূর্যের ধ্যান ভাঙে এবার। দাও, আমি খুলে দিই। না, তুমি বলো, আমি খুলছি। আমি দ্রুত খুলে দিই, তুমি দাও। এবার রিনি কিছুটা সন্দেহ ভঙ্গিতে বলে, সামান্য একটা পাসওয়ার্ড বলতে এত ইতস্তত বোধ করছো কেন? সূর্য শুকনো ঢোক গেলে নিজেকে স্বাভাবিক করে তুতলিয়ে বলে, ইতস্তত বোধ করবো কেন? টাইপ করো। বলো। ব্ল্যাক ভাইপার। হঠাৎ রিনি চমকে ওঠে, মাথা উঁচু করে সূর্যের দিকে তাকায়। সূর্য রিনির সন্দেহী চোখ দেখে শুকনো ঢোক গেলে। এত ঠান্ডা বৃষ্টিময় আবহাওয়া ঘেমে ওঠে অতিরিক্ত চিন্তায়। হঠাৎ রিনি হেসে ওঠে সজোরে। হাসছো কেন তুমি? তোমার পাসওয়ার্ড দেখে। তুমি এই পাসওয়ার্ড দিয়েছো? পুলিশ জানলে তো সন্দেহ করে জেলে ঢুকিয়ে দেবে। সূর্য হাঁপ ছেড়ে বাঁচে। রিনি তাহলে বিষয়টি সাধারণভাবেই নিয়েছে, কিন্তু তার ভয়ের মাত্রা পুরোপুরি কমে না। রিনি এদিক ওদিক অ্যাপে ঢুকলেই তো বিপদ। রিনি এমন কিছুই করে না, ক্যামেরা বের করে নিজের ছবি তুলতে থাকে। এরপর সূর্যের সঙ্গেও কিছু সেলফি তোলে। সূর্য তাকে সিঙ্গেল কিছু ছবি উঠিয়ে দেয়। রিনি ছবি তুলে কেমন উঠছে তা স্থিরভাবে দেখছে। সূর্য হঠাৎ করে দোকানের দিকে চোখ দেয়। সেখানে বড় টিভি চলছে। টিভির শব্দগুলো তারা স্পষ্ট শুনতে পাচ্ছে। এবার বেশ বড় বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ। সেদিনের সেনানি ব্যাংক লুট করার পর বেশ কিছুদিন পরিবেশ শান্ত হয়ে পড়ে। প্রশাসন ভেবেছিল সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তাদের ধারণা ভুল করে কাল রাতে হ্যাকার আবার ইসলামী ব্যাংকে হ্যাক করে টাকা লুট করার চেষ্টা করে। তবে তাদের কিছু ব্যর্থতার কারণে সফল হয়ে উঠতে পারে না। শুধুমাত্র কাল বাংলাদেশের ব্যাংকই লুট করার চেষ্টা করা হয়নি, এছাড়া সিঙ্গাপুর, জাপানের ব্যাংকে একই সঙ্গে এই ব্ল্যাক ভাইপার ব্যাংক লুট করার চেষ্টা করেছে। তারা হয়তো একসঙ্গে এই 3টি দেশ লুট করতে হিমশিম খেয়েছে। কিছু ভুলের জন্য রক্ষা পেয়েছে শত শত কোটি টাকা। এবারে প্রত্যেক ব্যাংক প্রাইভেসি আরো জরুরিভাবে করা হয়েছে। ব্যাংক কর্মকর্তারা। সূর্য আর কিছু শুনতে পারে না। মুহূর্তে তার চোখ মুখ রক্তিম হয়ে ওঠে। হাত মুঠো পাকিয়ে রাগ সংবরণ করার চেষ্টা করে। চোয়াল শক্ত হয়ে যায়। 1 মিনিটও স্থির থাকতে পারে না। রিনির সঙ্গে কোনো ধরনের কথা না বলে পায়ের গতি বাড়িয়ে হাঁটতে থাকে বৃষ্টির মাঝে। রিনি খেয়াল করেনি। যখন বুঝতে পারছে সূর্য চলে যাচ্ছে, ততক্ষণে সূর্য বেশ দূরে চলে গেছে। এখনো বেশ জোরে সোরেই বৃষ্টি পড়ছে। রাস্তায় পা রাখলে মুহূর্তে কেউ ভিজে যাবে। রিনি পেছন থেকে সূর্যকে চিল দিয়ে ডাকতে থাকে, তবে সূর্য পেছন ফিরে চায় না একবারও। রিনি হতবাক। কি এমন হলো হঠাৎ, কিছু না বলে এভাবে চলে গেল? রিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, তবে সূর্য আর ফিরে আসে না। আস্তে আস্তে বৃষ্টির ধারা কমে এসেছে। রিনি ছাউনি থেকে বেরিয়ে আসে, চলতে থাকে বাড়ির উদ্দেশ্যে। তার মনটা একদম খারাপ হয়ে যায়। কত কিছু ভেবে রেখেছিল সে। আজ সারাদিন সূর্যের সঙ্গে থাকবে, নানান কথা জানাবে। এছাড়া জানাবে আরও তার মনের কিছু গোপন কথা। সেগুলো বলা জরুরি। গোপনে রিনি কিছুতেই শান্তি পাচ্ছে না। তবে তার আশা পূরণ হলো না। এই বৃষ্টি সবকিছু নষ্ট করে দিল। রাত 12টা। শুনশান রাস্তা, নীরব গলি, চারিদিকে অন্ধকার। শুধু দূরের থেকে ভেসে আসা ল্যাম্পপোস্টে হালকা আলোকিত হয়ে আসছে। হিমশীতল বাতাস বইছে। গাছের পাতাগুলো অনবরত হাওয়ায় দোল খেলছে। শো শো শব্দে সিএনজিটি ছুটে চলেছে গন্তব্যে। ভেতরে অস্থির হয়ে বসে আছে রিনি। শরীরে বাড়িতে পরা সাধারণ পোশাক, চুলগুলো এলোমেলো। অনবরত চোখ থেকে অশ্রু ঝরছে। হাতের উল্টো পিঠ দিয়ে তা মুছে নেয় রিনি। তবে আবার অশ্রু গড়িয়ে পড়ে, যেন অবাধ্য ঝর্ণা ছুটে চলেছে। শরীর শিরশির করছে তার। একটু পরপর কেঁপে উঠছে আনমনি। চোখ দুটো কান্নার কারণে টকটকে লাল।
কিছুক্ষণ আগের কথা মনে পড়তে মুহূর্তে ডুকরে কেঁদে ওঠে রিনি। 2 হাত দিয়ে আলতো করে আড়াল করে মাথাটা। কিছুক্ষণ আগের স্মৃতি। পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজের রুমে আসে রিনি। বিছানায় এসে বসে। এখনও আর তুর্যের খোঁজ পায়নি সে। রিনি আগ্রহবশত বিছানা থেকে তুর্যের ফোনটা নিজের হাতে তুলে নেয়। লক খুলে গ্যালারিতে চলে যায়। দেখতে থাকে ছবি ও ভিডিওগুলো। হঠাৎ তার হাত থেমে যায় তুর্যের একটা ছবি দেখে। কোট প্যান্ট পরে চেয়ারে আরাম ভঙ্গিতে বসে আছে তুর্য। সামনে বেশ কিছু ফাইল। ছবিটির ভাব যেন সে অফিসের বস। এতে রিনি কিছু মনে করে না। সাধারণত এমন শখের বসে হতে পারে। ছবিটা সে গুটিয়ে গুটিয়ে দেখতে থাকে। এখানে তুর্যকে বেশ ভালো লাগছে। কি সুন্দর পোশাক, চুলগুলো স্টাইলিশ, পরিপাটি একদম। রিনি আরো নিচে এগিয়ে যায়। সামনে কিছু জমির কাগজপত্র চলে আসে। রিনি সেগুলো পড়তে থাকে, থমকে যায় মুহূর্তেই। কাগজপত্র অনুযায়ী তুর্যের এই ঢাকা শহরের অনেক জায়গায় ভালো পজিশনে জমি রয়েছে। এগুলো মিথ্যে নয়। তুর্য তাহলে এই বেশে থাকে কেন? রিনি যেন মাথা ঘুরে যায়। এটা কিভাবে সম্ভব? হঠাৎ রিনি কিছু ভাবতে থাকে, হিসাব মেলাতে থাকে নীরবে। হঠাৎ তার মনে হয় তুর্য এতটা গরিব নয়। সে গরিব সেজে রয়েছে, আর কাগজপত্রগুলোই মিথ্যে নয়। সেজন্যই তুর্য অনেক জমির মালিক। আরও একটি ভাবনা আসে রিনির মাথায়। তুর্য যদি এত গরিব হতো তাহলে সে মাস শেষে সবাইকে দেওয়ার মতো এত টাকা কোথায় পেত? 2 2 4 মিলে যায়। রিনির মাথায় প্রশ্নরা ভিড় জমিয়েছে। ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। তুর্য এত বড়লোক হয়েও দরিদ্র সেজে কেন থাকতো? তার উদ্দেশ্য কি? এর পেছনেও রয়েছে গভীর রহস্য। রিনি এবার সতর্ক ভঙ্গিতে তুর্যের ফোন চেক করতে থাকে। আস্তে আস্তে বেশ কিছু ডকুমেন্ট, ফাইল ও ছবি পায়। এগুলো দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে তুর্যের জমি জমা ছাড়াও বেশ কিছু কোম্পানি রয়েছে। অনেক ডিল, কনফার্ম পেপার রয়েছে সেখানে। তার বড় ধরনের ব্যবসা রয়েছে। কিন্তু সবার কাছে এখানে লুকোনোর কি আছে? এত বড় লোক হয়েও দরিদ্র সেজে থাকার আসল কারণ কি হতে পারে? কিছুই মাথায় আসছে না রিনি। এত চিন্তায় মাথা ব্যথা শুরু করে। রিনি এত প্রেশার নিতে পারছে না। ফোনটা বিছানায় রেখে রান্নাঘরে চলে যায়। এখন 1 কাপ কফি খাওয়ার প্রয়োজন, নাহলে মাথা ব্যথা কমবে না। আর মাথা ব্যথা না কমলে পুরোপুরি রহস্য উন্মোচন করা সম্ভব নয়। রিনি ব্যস্ত পায়ে রান্নাঘর থেকে ফিরে আসে। হাতে কফির কাপ। কিছুটা কফি শেষ করে রিনি। এখন মাথাটা একটু কমছে মনে হচ্ছে। তুর্যের ফোনটা হাতে তুলে নেয়। ফাইলের প্রত্যেকটি ছবি, ভিডিও চেক করতে থাকে। তবে নতুন আর কিছুই খুঁজে পায় না। রিনি আশাহত হয়। তার মন বলছে এর পেছনে গভীর রহস্য রয়েছে। এমনি এমনি নিশ্চয়ই কেউ এভাবে সবকিছু বিসর্জন দিয়ে কষ্টে দিন পার করার নাটক করবে না। এর পেছনে নিশ্চয়ই কিছু একটা লুকিয়ে আছে, যা রিনি ধরতে পারছে না। গ্যালারি থেকে বের হয়ে আসে রিনি। অন্যান্য অ্যাপগুলো চেক করতে থাকে। হঠাৎ করে ফাইলের দিকে নজর যায়। পার্সোনাল ডকুমেন্টস। রিনি আগ্রহ বাড়তে থাকে। তবে সেই ফাইলে ঢুকতে পারে না। ফাইলটি লক করা। পাসওয়ার্ড ছাড়া ঢোকা সম্ভব নয়। রিনি ছটফটিয়ে ওঠে। তার দৃঢ় বিশ্বাস এর মধ্যে কিছু রহস্য লুকিয়ে আছে। রিনি বিভিন্ন পাসওয়ার্ড দিতে থাকে, তবে পাসওয়ার্ড ভুল জানায়। আস্তে আস্তে সময় গড়িয়ে যায়। রিনি নিস্তেজ হয়ে পড়ে, আশা ছেড়ে দেয়। তখনই তার মাথায় একটা চিন্তা আসে। দ্রুত হাতে টাইপ করে ব্ল্যাক ভাইপার। সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড মিলে যায়। অ্যাপ খুলে যায়। রিনি মুখে হাসি ফুটে ওঠে। চেক করার জন্য ভেতরে প্রবেশ করে। একে একে চেক করতে থাকে সবগুলো। রিনির হাত থেমে যায়। কফির কাপটা পড়ে যায় হাত থেকে। মুহূর্তের মধ্যে সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রুমের মধ্যে কাপ ভেঙে যাওয়ার শব্দে প্রতিধ্বনি তুলতে থাকে। রিনির হাত জোর থরথর করে কাঁপছে। একের পর এক তথ্য তাকে ধ্বংস করে দিচ্ছে। রিনির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হাতের নড়াচড়া কমে যায়। স্থির হয়ে পড়ে একদম, যেন পাথরে পরিণত হয়েছে। সম্পূর্ণ ঘরের নীরবতা নেমে আসে। শুধু তার ঘন শ্বাস ফেলার শব্দ শোনা যাচ্ছে। চোখ দুটো ছলছল করে ওঠে। মুহূর্তে ঝাপসা হয়ে ওঠে চারিপাশ। এ যেন তার জন্য বিশ্বাসযোগ্য নয়। কিছুতেই সে বিশ্বাস করতে পারছে না। তুর্য এমন হতে পারে না। মোটেও তুর্য এমনটা নয়। তবে ফাইলের প্রত্যেকটা ডকুমেন্টস বলে দিচ্ছে তুর্য একজন বড় ধরনের হ্যাকার। ব্ল্যাক ভাইপার গ্রুপের লিডার সে।
তার নির্দেশে এত এত টাকা লুট করা হচ্ছে। সবকিছু সে নিজেই করছে, তার ইশারায় চলছে কাজগুলো। রিনি আর কিছু ভাবতে পারে না। হঠাৎ উঠে দাঁড়ায়। তার তুর্যের সামনাসামনি হওয়াটা জরুরি। তুর্যকে জবাবদিহিতা করতেই হবে। রাত বেশ গভীর হয়েছে। রিনি বস্তিতে আসে, তবে তুর্যের দেখা মিলে না। হঠাৎ ডকুমেন্টের একটি ভিডিওর কথা মনে পড়ে তার। রিনি বুঝতে পারছে তুর্য এখন কোথায় আছে। এগিয়ে চলে সেই দিকে উদ্দেশ্যেই। সিএনজি ছুটে চলেছে শো শো শব্দ তুলে। চারপাশে রাস্তা যেন একদম ফাঁকা। মাঝে মাঝে দু একটা পথচারীর ছায়ার মতো হেঁটে যাচ্ছে, যেন কেউ নেই, শুধু রাত, বৃষ্টি আর রিনি। সিএনজির ভেতরে বসে আছে সে, উদ্ভ্রান্ত, অস্থির, ছটফট করছে এক অজানা উত্তরের খোঁজে। আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়। সিএনজির খোলা পাশ দিয়ে হালকা বৃষ্টির ফোঁটা ছিটকে এসে রিনির গালে পড়ছে। ঠান্ডা বাতাসের ছোঁয়া লাগছে তার চুলে, জামায়, তবুও সে নড়ছে না। তার দু চোখ স্থির হয়ে বাইরেই তাকিয়ে আছে, অথচ কিছুই যেন সে দেখতে পাচ্ছে না। চোখের দৃষ্টি সামনে থাকলেও মন অনেক দূরে, অনেক অন্ধকারে হারিয়ে গেছে। রিনির শরীর মাঝে মাঝে অজান্তেই কেঁপে উঠছে। ভেতরের কতটা দোলা চলছে সেটা হয়তো সে নিজেই পুরোপুরি বুঝতে পারছে না। তার মুঠো করা হাতের আঙুলগুলো শক্ত হয়ে আছে, যেন নিজের অস্তিত্ব মনকে কিছুতেই শান্ত করতে পারছে না। ঠোঁট কামড়ে ধরে সে নিজেকে বারবার সামলে নেয়। বাইরে এখনো বৃষ্টির শব্দ, গাছের পাতায় বাতাসের সুর, আর অল্প আলো অন্ধকারে খেলা চলছে। সিএনজির ভেতরে অদ্ভুত এক ভারী নীরবতা। চারপাশের পরিবেশ যেন তাকে বোঝাতে চাইছে সামনে কোনো বড় ঝড় অপেক্ষা করছে। রিনির চোখ থেকে মাঝে মাঝে নীরবে অশ্রু গড়িয়ে পড়ে। সে হাতের পেছন দিয়ে মুছে নেয়, কিন্তু কিছুতেই কান্না থামাতে পারে না। মন বলছে তুর্যকে সামনে পেতেই হবে, প্রশ্ন করতেই হবে, জবাব নিতেই হবে। আজ আর অপেক্ষা নয়। সিএনজি ছুটে চলেছে রিনির ভেতরের যন্ত্রণার দিকে, এক অসমাপ্ত উত্তর খুঁজে নেওয়ার দিকে। সিএনজি এসে দাঁড়ায় একটি বিল্ডিং এর সামনে। ভেতর থেকে বেরিয়ে আসে রিনি। বৃষ্টির পানিতে সে মুহূর্তে ভিজে যায়, তবুও তার কোনো হেলদোল নেই। সিএনজির ভাড়া মিটিয়ে দু পা এগিয়ে যায় সামনের দিকে। মাথা উঁচু করে দেখে বিল্ডিংটা। 7 তলা সাদা রঙের বিল্ডিং। এটা সম্পূর্ণ তুর্যের। ডকুমেন্ট অনুযায়ী এখানে থেকেই সে সবকিছু করে। রিনি সামনে এগিয়ে যায়। বিল্ডিংয়ে অনেক ভাড়াটিয়া থাকায় দারোয়ান তাকে আটকায় না, ভেবেই নেয় তাদেরই কেউ। রিনি সিঁড়ি পেয়ে বহু কষ্টে 7 তলায় ওঠে। লিফট থাকলেও সেগুলো তার মাথায় আসে না। দরজার সামনে দাঁড়িয়ে অনবরত বেল বাজাতে থাকে। টেবিলের রাগী চেহারায় বসে আছে তুর্য। সামনে ল্যাপটপের স্ক্রিনে 6 জনের প্রতিচ্ছবি স্পষ্ট। তুর্য তাদের চিবিয়ে চিবিয়ে বলে, বারবার বলেছিলাম সাবধানে কাজ করতে, তবু একই ভুল করলে। এখন সবাই সিকিউরিটি কড়া করে দিয়েছে, দ্বিতীয়বার চান্স কিভাবে পাবে? তুর্যের জোরে সোরে হুমকিতে অপর পাশের কেউ কথা বলতে পারে না। তারা মাথা নিচু করে চুপ করে রয়েছে। তুর্য আর কিছু বলতে নাই এমন সময় কলিং বেলটা অনবরত বাজতে থাকে। থামার কোনো নামই নেই। তুর্য প্রচুর বিরক্ত হয়। এই সময়টায় আসার মতো কেউ নেই। বাইরে কে আসতে পারে? তারপর আবার এতবার কলিং বেল বাজিয়ে যাচ্ছে। তুর্য চোখে মুখ শক্ত করে উঠে দাঁড়ায়, খুলে দেয় দরজা। তৎক্ষণাৎ তার শক্ত চোখ মুখে নিমেষে কৌতূহল নেমে আসে। তুর্য একবার নিজের দিকে তাকিয়ে দেখে সে এখন স্যুট প্যান্ট পরে রয়েছে। এরপরেই বিল্ডিংয়ে সবকিছু কিভাবে ম্যানেজ করবে, আর সবচেয়ে বড় কথা রিনি এখানে কিভাবে আসলো। তুর্য রিনির দিকে তাকায়। রিনি ভাবভঙ্গি একদম শান্ত। সে তুর্যের দিকেই তাকিয়ে আছে। শরীরে ভেজা কাপড়, চুলগুলো ভিজে টপ টপ করে পানি পড়ছে। দেখতে কেমন বিধ্বস্ত লাগছে। হঠাৎ করে তুর্যের বুকের মধ্যে ধক করে ওঠে। কিছু হারানোর প্রবল অপেক্ষা ফুটে ওঠে। রিনির সাথে বাজে কিছু ঘটে গেল না তো? নাকি কেউ তাকে আক্রমণ করেছে? নাহলে এতটা বিধ্বস্ত দেখাবে কেন? কিন্তু বোকা তুর্য বুঝতে পারছে না আক্রমণকারী সে নিজেই রিনির হৃদয়টা দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। তুর্য ব্যস্ত ভঙ্গিতে বলে, রিনি, তোমার এমন অবস্থা কেন? কি হয়েছে? খুলে বলো আমায়। ভেতরে এসো আগে, তুমি ভিজে গেছো একদম। রিনি তুর্যের সঙ্গে কোনো কথা বলে না। স্থির পায়ে ভেতরে প্রবেশ করে। তুর্য দরজা লাগিয়ে দেয়। এখনো ল্যাপটপে মিটিং চলছে। তুর্য লুকোনোর জন্য সবকিছু গুছাতে থাকে। ল্যাপটপ অফ করে দেয়, ব্যস্ত হাতে ফাইলগুলো গুছাতে থাকে।
এত তোড়জোড় করে লুকানোর প্রয়োজন নেই তুর্য, সব কিছুই আমি জেনে গেছি। রোবটের পুতুলের মতো করে শান্ত ভঙ্গিতে বলে রিনি। তুর্যের ব্যস্ত হাত জোড়া থেমে যায়, চোখ তুলে রিনির দিকে তাকায়। তার মনে ভয় জেগে বসে। শুকনো ঢোক গেলে শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে বেড়ে চলছে। ধীর পায়ে রিনির দিকে এগিয়ে আসে তুর্য। কি জেনে গেছো তুমি? কি বলছো রিনি? রিনি কিছুই প্রতি উত্তর করে না। তুর্য রিনির হাত ধরতে গেলে ছিটকে পেছনে চলে যায়। আমাকে ছোবে না তুমি। রিনি, তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন? তুর্য খানিক এগিয়ে যায়। রিনি চিৎকার করে বলে, বললাম না আমার দিকে এগোবে না তুমি। তোমার ওই নোংরা হাতে আমাকে স্পর্শ করবে না। তুর্য খানিকটা ব্যথিত হয়। বুকের মধ্যে চিনচিনে ব্যথা অনুভব করে। মনে হচ্ছে বুকের মধ্যে কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছে। কি বলছো রিনি? আমার হাত নোংরা? কি করেছি আমি? কি করনি তুমি? এই হাতটা দিয়েই তো শত শত মানুষের আহার কেড়ে খেয়েছো, শত শত মানুষকে নিঃস্ব করে ছেড়েছো। এবার বেশ জোরে সোরে চমকে ওঠে তুর্য। রিনি এত কিছু কিভাবে জানলো? তবুও রিনিকে বুঝতে দেয় না কিছু। তুমি এসব কি বলছো? আমি কেন অন্যের আহার কেড়ে খাবো? আমার সঙ্গে নাটক করো না তুর্য, আমি সব জানি, সব জেনে ফেলেছি আমি। তুমি সেই ব্ল্যাক ভাইপার গ্রুপের লিডার। তোমার ইশারায় এত কিছু চলছে। কি ঠিক বলছি তো, নাকি আবারও মিথ্যে নাটক শুরু করবে? তুর্য চমকে ওঠে। ভয়ে মুহূর্তে ঘেমে নিয়ে একাকার অবস্থা তার। তুমি এত কিছু কিভাবে জানলে? কি ভেবেছো তুমি দিনের পর দিন মানুষকে ঠকিয়ে যাবে, কোটি কোটি টাকার মালিক হয়েও দরিদ্র সেজে মিথ্যে নাটক সাজিয়ে যাবে, আর কেউ কিছু ধরতেই পারবে না? তুর্য এবার কিছুটা শক্ত হয়, শক্ত কণ্ঠে বলে, আমি কাউকে ঠকাইনি, বরঞ্চ অসহায়দের পাশে দাঁড়িয়েছি। বাহ, কি চমৎকার ডায়লগ! কি মনে করেছো তোমার এই মিথ্যে নাটক আমি বিশ্বাস করব? এগুলো সব তোমার সাজানো নাটক, যেন কেউ তোমাকে সন্দেহ না করে, এর জন্য নাটক করে এসেছো। আর রইল অসহায়দের পাশে দাঁড়ানো। একজনকে অসহায় করে আরেকজন অসহায়ের পাশে দাঁড়িয়ে লাভটা কি? কি বোঝাতে চাচ্ছ তুমি? আমি কাউকে অসহায় করিনি, আর না কারোর অধিকার কেড়ে নিয়েছি। দিনের পর দিন অন্যের টাকা হ্যাক করে এনেছো, তাদের পথে বসিয়েছো, আর বলছো কাউকে অসহায় করনি, অধিকার থেকে বঞ্চিত করনি। ব্যাংকে অসহায় কেউ টাকা রাখে না, অধিক ধন সম্পদশালী ব্যক্তিরাই টাকা রাখে, আর তাদের টাকাতে গরিবদেরও অধিকার আছে, তবে তারা সেই অধিকার কখনো দেয় না। তোমার ধারণা ভুল। ব্যাংকে শুধু বড় লোকের টাকাই থাকে না, অনেক অসহায় গরিবের শেষ সম্বলটুকুও থাকে। তারা কেন এক স্বপ্নের লক্ষ্যে নিরাপদে রাখে, তবে তোমাদের মতো কিছু হিংস্র পশুর জন্য তাদের সবটুকু হারিয়ে ফেলতে হয়। তুর্য রিনির কথা কানে নেয় না। তার মতে সে ঠিক, রিনি ভুল। তুর্য নিজের ভুল বুঝতে পারছে না। সে নিজের কথাতেই ঐক্য। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, তবে আগের মতো ঝুম বৃষ্টি নয়, যেন মেঘের ভারে নীরব কান্না। বৃষ্টির ফোঁটাগুলো ধীরে ধীরে টিনের ছাউনি, কার্নিশ আর গাছের পাতা ছুঁয়ে পড়ছে। টুপটাপ এক বিষণ্ণ সুর তুলেছে। তুর্য স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। মনে হচ্ছে পুরো পৃথিবী তার বিপক্ষে, অথচ সে নিজের চোখে এখনো ভুল কিছু দেখতে পাচ্ছে না। তার বিশ্বাস সে যা করেছে সেটা ঠিক। রিনি পেছন ফিরে জানলার দিকে তাকিয়ে থাকে। বাইরে তাকিয়ে থেকেও যেন কিছুই দেখতে পাচ্ছে না। তার দৃষ্টি কুয়াশার মতো, মন বোঝার অতীত। রিনির বুকের গভীরে যেন একটা শক্ত পাথর চেপে বসে আছে। কথাগুলো মুখে আটকে যাচ্ছে, আবার কান্না এসে গলায় আটকে যাচ্ছে। হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে। বুকের ভার একটু হলেও কমানোর চেষ্টা। রুমের ভেতর পরিবেশ ভারী, যেন কথার থেকেও বেশি কথা বলছে নীরবতা। তুর্যের চোখে মুখে কঠোরতা, কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে থাকা কষ্ট রিনি বুঝতে পারছে। তবুও সে শক্ত, তবুও সে থেমে যেতে নারাজ। রিনি ধীরে ধীরে পেছন ফিরে তুর্যের দিকে তাকায়। তার মুখের অবস্থা আগের মতোই, নির্লিপ্ত অথচ গভীর। চোখে জমে আছে কষ্টের ছায়া, যেটা আর লুকিয়ে রাখা যাচ্ছে না। তুর্য কিছু বলার জন্য এক পা এগিয়ে আসে,
কিন্তু রিনি হাত তুলে তাকে থামিয়ে দেয়। দুজনের মাঝের দূরত্বটা এখন সময়ের থেকেও দীর্ঘ মনে হচ্ছে। একদিকে তুর্যের অবিচল বিশ্বাস, অন্যদিকে রিনির ছিন্ন ভিন্ন বিশ্বাস। বৃষ্টির শব্দ আরো ভারী মনে হয়, যেন মেঘের ভেতর জমে থাকা কান্না নামছে। রিনি ঠান্ডা অথচ কাপা গলায় বলে, আমি আর কিছু শুনতে চাই না তুর্য। তার চোখে তখনও অশ্রু চিকচিক করছে, ঠোঁট কাঁপছে, তবুও সে পাথরের মতো শক্ত থাকতে চায়। তুর্য বুঝতে পারছে রিনির ভেতর এখন ভয়ানক যুদ্ধ চলছে। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে আটকে রয়েছে সে। হঠাৎ রিনি কেঁদে ওঠে, নিজেকে বহু কষ্টে থামানোর চেষ্টা করে, তবে পারছে না। তুর্যের উদ্দেশ্যে কাপা কাপা গলায় বলে, তোমাকে ভালোবাসি আমার জীবনের সবচেয়ে বড় ভুল তুর্য। হঠাৎ করে ভালোবেসে আমি ভুল করে ফেললাম। এখন না পারছি তোমার অন্যায়গুলো মেনে নিতে, আর না পারছি তোমাকে ভুলতে। সত্যি আমি ভুল মানুষকে বেছে নিয়েছি জীবনে, যার মাসুল এখন আমাকে দিতে হচ্ছে। তুর্য এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। হঠাৎ পৃথিবী থমকে দাঁড়ায়, কানে বাজছে রিনির বলা শব্দটা, তোমাকে ভালোবাসায় আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তার মানে রিনি তাকে ভালোবাসে। তুর্য নিজেও তো রিনিকে ভালোবাসে, কিন্তু কখনো প্রকাশ করতে পারেনি। পরিস্থিতি তাদেরকে কোথায় এনে দাঁড় করালো, যেখানে দুজন জানে তারা একে অপরকে ভালোবাসে, তবুও কাছে আসতে পারছে না। তুর্য রিনির নিষেধাজ্ঞা অমান্য করে এগিয়ে যায় তার দিকে, চেপে ধরে আলতো করে রিনির মাথার দুপাশ, তারপর কাঁদো কাঁদো ভঙ্গিতে বলে, কি বললে তুমি? তুমি আমাকে ভালোবাসো? আরেকবার বলো, আর একটা বার মাত্র বলো রিনি। আমিও তোমাকে ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। রিনি তুর্যকে দূরে ঠেলার চেষ্টা করে, তবে তুর্যের পুরুষালী শক্তিতে পেরে ওঠে না। ছাড়ো তুমি আমায়। তোমার মতো নিকৃষ্ট মানুষকে আমি ভালোবেসেছি, এর চেয়ে খারাপ আর কি হতে পারে? ভালোবাসা কি খারাপ ভালো দেখে হয়? যদিও হয়ে থাকি, তাহলে কিছু খারাপ থাক না জীবনে গোপনে। তোমার মনে হচ্ছে আমি খুব নিকৃষ্ট। আচ্ছা, আমি আজ থেকে সবকিছু ছেড়ে দিলাম, কিছু অন্যায় করব না আমি। তবু তুমি আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, এক মুহূর্ত তুমি ছাড়া চিন্তা করতে পারবো না আমি। তুর্যের গলাটা কেমন করুণ শোনালো, কেমন ছটফটিয়ে পাগলের মতো আহাজারি করছে, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে অঝরে। কে বলেছে পুরুষ মানুষ কাঁদে না? বিশ্বাস করি না আমি তোমার, তুমি মিথ্যে বলছো। কি প্রমাণ দিতে হবে বলো? আমি সবকিছু করতে প্রস্তুত, তবু আমায় ছেড়ে যেও না পাখি। তুর্য রিনির হাত টেনে তার বুকের সঙ্গে চেপে ধরে, করুণ কণ্ঠে বলে, দেখো, তোমার জন্য এখানটায় চুরমার হয়ে যাচ্ছে ব্যথায়। তুমি বিনা এই ক্ষত কমবে না। রিনির এক মুহূর্তের জন্য মনে হয় তুর্যকে বিশ্বাস করতে, তবে পারছে না। যদি তুর্য এসব না ছাড়ে? বললাম তো আমি তোমাকে বিশ্বাস করি না। একটি বারের জন্য বিশ্বাস করো। তোমার সামনে আমি সবকিছু ধ্বংস করব। তোমার সামনেই আমি এই পাপের পথ ত্যাগ করব। রিনি কিছুই বলে না, নিশ্চুপে মাথা নামিয়ে নেয়। তুর্য এবার জোরে সোরেই হঠাৎ করে রিনিকে তার বুকের মাঝে চেপে ধরে। রিনি হকচকিয়ে যায়। তুর্য রিনিকে হারানোর ভয়ে হু হু করে কেঁদে ওঠে। তুর্যের বুকের মাঝে জড়িয়ে থাকা রিনি হতবাক হয়ে যায়। তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে নিজেকে ছাড়ানো, কিন্তু তুর্যের সে আঁকড়ে ধরা হাত দুটো যেন পৃথিবীর সমস্ত ভয় আর ভালোবাসা মিশিয়ে শক্ত করে আটকে রেখেছে। তুর্যের কণ্ঠ তখন কাঁপছে, কাঁদছে। একটা বড় পুরুষ মানুষ কেমন অসহায় ছোট ছেলের মতো ফুপিয়ে উঠেছে। তোমায় ছাড়া আমি বাঁচবো না রিনি, আমি কিছুতেই পারবো না। আমি বদলে যাব, প্লিজ আমাকে ফেলে যেও না। রিনি নিজেকে শক্ত করে, দু হাত দিয়ে তুর্যকে ধাক্কা দেয়, কাঁদতে কাঁদতেই বলে, ভালোবাসা কি শুধু অনুভূতির খেলা? বিশ্বাসের কি হবে? যদি ভালোবাসা দিয়ে তুমি আমাকে সুখ দিতে পারো, তাহলে বিশ্বাস দিয়ে তুমি আমাকে নিরাপত্তা দেবে না। তুর্য অসহায়ভাবে তাকিয়ে থাকে, তার বুকের মধ্যে আগুন যেন নিভে যাচ্ছে। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে তোমাকে তোমার সমস্ত দুনিয়া ছাড়তে হবে। ব্ল্যাক ভাইপার, তোমার সব অবৈধ কাজ, সব লোভ, সব অপরাধ, সব কিছু। তুর্য থেমে যায়। তার চোখের সামনে যেন তার পুরো সাম্রাজ্য ভেঙে পড়েছে। কোটি কোটি টাকার হিসাব, অসংখ্য লেনদেন, ব্যাংকের সব নেটওয়ার্ক, তার ক্ষমতা, তার পরিচয় সব মুছে ফেলতে হবে। তুমি জানো না রিনি, এটা কত বড় জায়গা।
এটা ত্যাগ করা মানে মৃত্যু ডেকে আনা। তবু আমি প্রস্তুত, তোমার জন্য সবকিছু ছাড়তে আমি রাজি। ভালোবাসার জন্য যদি তুমি মৃত্যুকেও বেছে নিতে না পারো, তবে সেই ভালোবাসা মিথ্যা। বাইরে আবারও বৃষ্টি জোরে নামতে শুরু করেছে। তুর্য তাকিয়ে আছে রিনির দিকে। তুর্য জানে আজ যদি সে ভুল সিদ্ধান্ত নেয় তাহলে রিনি চলে যাবে, হয়তো চিরতরের জন্য। তুর্য ধীরে ধীরে পেছনে ফিরে গিয়ে টেবিলের এক কোণে রাখা একটা ছোট্ট সেফ খুলে ফেলে। ভেতর থেকে বেরিয়ে আসে একাধিক ডকুমেন্ট, একাধিক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, কিছু হ্যাকার কোড লেখা চিরকুট। একটা একটা করে সব সে টেনে নিয়ে এসে জানলার পাশের টেবিলে ফেলে। রিনি অবাক হয়ে তাকিয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না তুর্য কি করতে যাচ্ছে। তুর্য সবগুলো জিনিস এক করে মোমবাতি জ্বালে, তারপর ফিস ফিস করে বলে, তোমার জন্য আমার পাপের জীবন আজ এখানেই শেষ। সে মোমের আগুনটা ফাইলের এক কোণে লাগিয়ে দেয়। মুহূর্তে আগুন জ্বলে ওঠে। আগুনের তাপে তুর্যের চোখ ছলছল করে ওঠে, যেন বুকের অনেক দিনের বোঝা আজ পুড়ে যাচ্ছে। তুর্য পেছন ফিরে রিনির সামনে এসে দাঁড়ায়। তার চোখে সত্যিকারের ভালোবাসা, ত্যাগ আর একটা নতুন জন্মের প্রতিচ্ছবি। এবার কি তুমি আমাকে বিশ্বাস করবে রিনি? রিনি তখনও স্তব্ধ, তার চোখে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ধীরে ধীরে এগিয়ে আসে তুর্যের দিকে। তুর্যের বুকের কাছে গিয়ে দাঁড়ায়, মাথা নিচু করে ফিসফিস করে বলে, আমি আবার চেষ্টা করব তোমাকে বিশ্বাস করতে, কিন্তু তুর্য, ভালোবাসার জয়ী হোক, পাপ নয়। আমার বিশ্বাসটা ভেঙে দিও না, তাহলে আবার আমি পুরোপুরি ধ্বংস হয়ে যাব। তুর্য ধীরে ধীরে রিনির মাথায় হাত রাখে। দুজনের মাঝে তপ্ত নিঃশ্বাসের বুদবুদ, চারপাশে বৃষ্টি আর আগুনের মিশ্র শব্দ। একটা নতুন যুদ্ধের শুরু, যেখানে ভালোবাসা আর পরিবর্তন একসাথে হাত ধরে এগিয়ে চলছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তা আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।